সালাম আলাইকুম। 51তম বিসিএস প্রিলির ইংলিশ গ্রামার টেন্স ক্লাসে তোমাদের স্বাগতম। টেন্স থেকে প্রিলিতে সরাসরি প্রশ্ন আসাটা কিছুটা রেয়ার হইলেও কিন্তু টেন্স থেকে রিলেভেন্ট টপিক প্রিলিতে আসে। যেমন তোমরা যখন কারেকশন সলভ করবো তখন কিন্তু তোমার টেন্স লাগবে। হ্যাঁ, আবার তুমি যখন রিটেনে তুমি ফ্রি হ্যান্ড রাইটিং যখন শুরু হবে, তোমার যখন ট্রান্সলেশন করবে, তুমি যখন এসে রাইটিং করবো তখনও টেন্স লাগবে। টেন্স ছাড়া তো তুমি আসলে কোনো কিছু লিখতে পারবে না। তো আজকের ক্লাসটা প্রিলিতে তোমার ম্যাক্সিমাম 1 নম্বর আসতে পারে, কিন্তু ওভারঅল রিটেনের জন্য এবং তোমার ইংলিশ গ্রামারের কনসেপ্ট ডেভেলপের জন্য তোমার খুবই প্রয়োজনীয়। তো ক্লাসটা যদি তোমাদের একটু বোরিং লাগেও আমি চেষ্টা করব তোমার জন্য প্যালাটেবল করার জন্য। যাদের খুব বোরিং লাগবে তাদেরকে ক্লাসের শেষে আমি এট এ গ্ল্যান্স মোটামুটি 15 থেকে 20টার মতো স্লাইড আছে, সেগুলো পড়াই দিব। শুধু ওইটুকু তুমি পড়লেও মোটামুটি হয়ে যাবে। তাহলে ওইটুকুর জন্য তোমাকে একটু কষ্ট করে ধৈর্য ধরে তোমাকে ক্লাসটা করতে হবে। আমি জানি তোমরা টেন্সের স্ট্রাকচার, রুলস সবই জানো, ছোটবেলা থেকে পড়ে আসতেছো। সুতরাং আজকের ক্লাসটা মোটামুটি তুমি রিক্যাপ বলতে পারো যে তুমি ছোটবেলা থেকে যেভাবে টেন্স পড়ে আসতেছো এখন একটু রিভিউ করলাম, নতুন এখানে খুব বেশি কিছু আসবে না। তো আমরা জানি যে 3 রকমের টেন্স আছে, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। প্রত্যেক টেন্সটাকে আমরা আবার 4টা ক্যাটাগরিতে ভাগ করছি। ইনডেফিনিট বা সিম্পল, তাইলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট সিম্পল সেম কথা। পাস্ট ইনডেফিনিট, পাস্ট সিম্পল সেম কথা। কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ সেম কথা। পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস বা পারফেক্ট প্রোগ্রেসিভ। তাইলে 3টা টেন্সকে আরো 4টা ক্যাটাগরিতে ভাগ করলে মোট টেন্স হয় কয়টা? 12টা টেন্স। এই স্ট্রাকচার গুলো একটু আমরা চোখ বুলাই, তোমাকে শুধুমাত্র অক্সিলারি গুলো মনে রাখা লাগবে, বাকি জিনিসপাতি ইজি। দেখি আমরা 10টা টেন্সেই অক্সিলারির ইউজ আছে, শুধুমাত্র 2টা টেন্সে কোনো অক্সিলারি নাই। প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, এখানে কোনো অক্সিলারি নাই। তাহলে প্রেজেন্ট সিম্পলে সাবজেক্টের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর পাস্ট সিম্পলে সাবজেক্টের সাথে ভার্বের পাস্ট ফর্ম। এই দুজনের মধ্যে কোনো অক্সিলারি নাই। বাকি 10টা টেন্সে সবগুলোর মধ্যে অক্সিলারি আছে। আর ফিউচার সিম্পলে সাবজেক্টের সাথে শেল বা উইল এবং ভার্বের বেস ফর্ম। এখন তোমার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, ভাইয়া বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম তো একই রকম কথা, কোনো পার্থক্য আছে কিনা? হ্যাঁ, পার্থক্য আছে। আমি যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার ইউজ করব, আমি যখন বলবো হি রিডস আ বুক, হি রিডস আ বুক, এই যে থার্ড পারসন সিঙ্গুলার ইউজ করলাম সাবজেক্ট, সেজন্য ভার্বের সাথে এস বাই এস যুক্ত করছি, তাহলে প্রেজেন্ট ফর্ম। বেস ফর্ম হলে বলতাম হি উইল রিড আ বুক, ওখানে শুধুমাত্র কোনো লেস টেস হবে না, এস বাই এস এ ধরনের কোনো কিছু হবে না। এটাই ছোট একটা পার্থক্য। এখানে আরেকটা জিনিস বলে রাখি যে টেন্সটা ভালো করে পড়ার আর কিছু সুবিধা পাবা তোমরা। তোমরা যারা টিউশন করো, তো তুমি যাদেরকে পড়াচ্ছ তুমি এইভাবে ওদেরকে পড়াইতে পারো। সামনে যদি তুমি কাউকে পড়াও বা এখনো যাদেরকে তুমি পড়াচ্ছ, হ্যাঁ, তুমি আমাদের এই স্টাইলটা ফলো করতে পারো চাইলে। হ্যাঁ, টেন্সের যে কোর্সটা এখানে পড়ানো হয় এটা হচ্ছে ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়া আরবানের একটা ইংলিশ কোর্স, কোর্সেরা থেকে আমি করছিলাম। সেটার কন্টেন্টটা আমরা এখানে রেপ্লিকেট করতেছি, ওই কোর্সের কন্টেন্ট। সুতরাং এটা বাইরের একটা কন্টেন্ট, মোটামুটি স্ট্যান্ডার্ড। তো তুমি এই কন্টেন্ট মনোযোগ দিয়ে ক্লাস করলে তোমার এরকম আরো বহুত ফায়দা হতে পারে। আমি যেটা মনে করি যে আমার অসংখ্য স্টুডেন্ট আমাদের P2A তে কোর্স করে গেছে, বিসিএস কোর্স করে এখন তার এলাকায় সে ইংলিশ পড়ায়। অনেকে আমার সাথে যোগাযোগ করছে, সুন্দর করে নোট করে সে আবার তার এলাকার মধ্যে লোকজনকে ইংলিশ পড়াচ্ছে। আমাদের অনেক স্টুডেন্ট এই কাজটা করতেছে। সো তুমি চাইলে আমাদের এই স্টাইলটা ফলো করে তুমি লোকজনকে পড়াইতে পারো, তাহলে তোমার ক্লাস করলে অনেক রকম ভাবে তোমার লাভ হইতে পারে। তাহলে আমরা 3টা সিম্পল শিখে ফেললাম। প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পলে কোনো অক্সিলারি নাই। প্রেজেন্ট সিম্পলে সাবজেক্টের লগে ভার্ব প্রেজেন্ট ফর্ম, পাস্ট সিম্পলে পাস্ট ফর্ম, আর ফিউচার সিম্পলে সাবজেক্টের উপর শেল বা উইল। 3টা সিম্পল শেষ। এখন আসো 3টা কন্টিনিউয়াস ভার্বের লগে আইএনজি। কন্টিনিউয়াস মানে প্রোগ্রেসিভ মানে ভার্বের লগে আইএনজি, যে কোনো প্রোগ্রেসিভ টেন্সে ভার্বের সাথে আইএনজি। তাহলে দেখি আমরা, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে অক্সিলারি হচ্ছে এম ইজ এর, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়্যার, আর ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বি উইল বি। তাই তোমাকে শুধুমাত্র অক্সিলারিটা মনে রাখা লাগবে, যে কোনো কন্টিনিউয়াস ভার্বের লগে আইএনজি হবে, শুধু অক্সিলারিটা মনে রাখলা। এখন আমরা 3টা পারফেক্ট নিয়ে কথা বলবো। সব পারফেক্ট টেন্সেই ভার্বের V3 ফর্ম। V3 ফর্ম কোনটা? পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে সব পারফেক্ট টেন্সে ভার্বের V3 ফর্ম। আমাদের শুধু অক্সিলারিটা মনে রাখা লাগবে। তাহলে প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ বা হ্যাজ, পাস্ট পারফেক্টে হ্যাড, আর ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। তাহলে হয়ে গেল 3টা পারফেক্ট। এখন চলো আমরা
তিনটা পারফেক্ট কন্টিনিউয়াস বা পারফেক্ট প্রোগ্রেসিভ নিয়ে কথা বলি। যেহেতু যে কোনো কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ টেন্স ভার্বের সাথে আইএনজি, এটা আলাদা করে মনে রাখার কিছু নাই। তাহলে আমাদের যে কোনো কন্টিনিউয়াস টেন্স ভার্বের সাথে আইএনজি, শুধু আমাদের লাগবে অক্সিলিয়ারি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অক্সিলিয়ারি কোনটা? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাড বিন, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা ইউজ করব শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এখন তোমার আর দুটা লাইন লাগবে। কি লাইন লাগবে? কোথায় ইজ হবে, কোথায় আর হবে, কোথায় ওয়াজ হবে, কোথায় ওয়ার হবে, কোথায় হ্যাভ হবে, কোথায় হ্যাজ হবে। এইটুকু যদি পড়াই দিই তাহলে মোটামুটি 12টা টেন্সের স্ট্রাকচার শেষ হয়ে যাবে। আসো, তুমি মনে রাখবা যা, যা এই সাউন্ডটা হচ্ছে সিঙ্গুলার সাউন্ড। তাহলে ইজ, ওয়াজ, হ্যাজ এগুলো সিঙ্গুলার। সো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে তোমার ইজ, প্লুরাল হলে আর, সাবজেক্ট সিঙ্গুলার হলে ওয়াজ, প্লুরাল হলে ওয়ার, যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় হ্যাজ, আর যদি হয় প্লুরাল তাহলে হচ্ছে হ্যাভ। তুমি যদি যা সাউন্ডটা সিঙ্গুলার মনে রাখলে হয়ে গেল। তাহলে আমাদের 12টা টেন্সের স্ট্রাকচারটা আমরা শেষ করলাম। এখন এই 12টা টেন্সের স্ট্রাকচার শিখে আমরা 12টা টেন্স আমরা একটু লেখার চেষ্টা করি। তাহলে প্রেজেন্ট সিম্পল হচ্ছে আই ডু, আমি করি। পাস্ট সিম্পল আই ডিড, আমি করেছিলাম, আগে করেছিলাম। ফিউচার সিম্পল আই শ্যাল ডু, আমি করব। তো বাংলাটা শিখে বলে এর পাশাপাশি। আসো, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি করতেছি, আই এম ডুইং। পাস্ট কন্টিনিউয়াস আই ওয়াজ ডুইং, আমি করতেছিলাম, অতীতে করতেছিলাম। এটা হলো বর্তমানে করতেছি, আর এটা ভবিষ্যতে করতে থাকবো। আই শ্যাল বি ডুইং, আমি ভবিষ্যতে করতে থাকবো। তাহলে এটা বর্তমানে চলতেছে, এটা অতীতে চলতেছিল, এটা ভবিষ্যতে চলতে থাকবে, মানে চলমান। সো কন্টিনিউয়াস মিন্স চলমান। এখন আসো প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ ডান, আমি করেছি। এর হয়ে গেছে কাজটা, সময়ের উল্লেখ নাই। আই হ্যাভ ডান, এটা আমি করেছিলাম। তবে আমরা পাস্ট সিম্পল এবং পাস্ট পারফেক্টের মধ্যে আমরা পার্থক্য করতে আমরা শিখবো যে পাস্ট পারফেক্টে অধিকতর অতীত, অতীতে দুটা কাজ হবে, যেটা আগে ঘটবে সেটা আমরা পাস্ট পারফেক্টে ফেলে দিব। আমরা আসবো সামনে এটা। আর ফিউচারে আই শ্যাল হ্যাভ ডান, ভবিষ্যতে একটা সার্টেন টাইমের ভিতরে আমি এটা করে থাকবো। আই শ্যাল হ্যাভ ডান বাই দিস টাইম, আই শ্যাল হ্যাভ ডান ইট বাই দিস টাইম, আমি ভবিষ্যতে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আমি এটা করে ফেলবো, করে থাকবো। তাহলে তিনটা পারফেক্ট শেষ। এখন আসো তিনটা আমরা পারফেক্ট কন্টিনিউয়াস। এর নির্দিষ্ট সময় জুড়ে আই হ্যাভ বিন ডুইং, আমি করতেছিলাম, আই হ্যাভ বিন ডুইং ইট ফর 2 আওয়ার্স সিন্স মানডে। একটা সার্টেন টাইম পিরিয়ড জুড়ে আমি এটা করতেছি, সো কন্টিনিউয়াস। আই হ্যাড বিন ডুইং, অতীতে একটা সার্টেন টাইম জুড়ে আমি এটা করতেছিলাম, আই হ্যাড বিন ডুইং ইট ফর 4 আওয়ার্স 2 আওয়ার্স। হ্যাঁ, আর ভবিষ্যতে একটা সার্টেন টাইম জুড়ে, একটা কথা বলতো সার্টেন টাইম, সার্টেন টাইম, ভবিষ্যতে একটা সার্টেন টাইম জুড়ে করতে থাকবো, আই শ্যাল হ্যাভ বিন ডুইং। তাহলে 12টা টেন্স দিয়ে আমরা 12টা সেন্টেন্সে বললাম। এখন যে কথাগুলো বলবো এখানের মধ্যে বেশিরভাগ জিনিসপত্র বাংলাদেশের প্রচলিত গ্রামার বইয়ের মধ্যে নাই। আমি বলছিলাম এই কোর্সটা নেওয়া হচ্ছে কোর্সেরা থেকে, ইউসি আরবানের একটা কোর্স। তো সেটা কন্টেন্ট যদি মনোযোগ দিয়ে ক্লাস করো, তোমার মনের অসংখ্য প্রশ্নের জট তোমার খুলে যাবে। আর ক্লাসের শেষে মাত্র 15 মিনিটে আমি পুরো টেন্সে বিসিএস পরীক্ষার জন্য বিসিএস পিলিতে তোমার যা লাগবে ওইটুকু আমি 15 মিনিটের মধ্যে তোমাকে পড়াই দিব। তুমি বলতে পারো ভাই শুধু অতটুকুই পড়াই দেন, অতটুকু পড়াই দিলে শুধু এটা প্রতারণা হবে, তাহলে তুমি ভিডিওতে টাকা দিয়ে ভর্তি হয়েছো, তোমার টাকাটা উসুল হবে না। সো এই জন্য আমি তোমাকে জিনিসটা বিস্তারিত পড়াবো। চলো, আমরা এখানে মূলত টেন্সের ইউজ গুলা শিখবো, স্ট্রাকচার নিয়ে আর কোনো কথা বলবো না, অলরেডি বলে ফেলছি। হ্যাঁ, আসো প্রেজেন্ট টেন্সের প্রথম দুটো নিয়ে কথা বলবো। সিম্পল প্রেজেন্ট কোথায় ইউজ করব এবং আমরা প্রেজেন্ট প্রোগ্রেসিভ কোথায় ইউজ করব। এগেইন যাহা প্রোগ্রেসিভ তাহাই কন্টিনিউয়াস। বিদেশি গ্রামার বইয়ের মধ্যে প্রোগ্রেসিভ লেখা, আমরা দেশীয় গ্রামার বইয়ের মধ্যে বেশিরভাগ সময় কন্টিনিউয়াস ইউজ করি। আর আমাদের দেশি গ্রামার বইয়ের মধ্যে তোমার প্রেজেন্ট ইনডেফিনিট, আর বাইরের বইয়ের মধ্যে বেশিরভাগ তুমি সিম্পল প্রেজেন্ট এই টার্মটা দেখবা, সেম জিনিস। তাহলে সিম্পল প্রেজেন্টের মধ্যে আমরা ইউজ করি কি, কখন ইউজ করি? কোনো ফ্যাক্ট বুঝাইতে, কোনো হ্যাবিট বুঝাইতে, স্ট্যাটাস বুঝাইতে সিম্পল প্রেজেন্ট টেন্স। আর কোন একটা অ্যাক্টিভিটি ইন প্রোগ্রেস রাইট নাও, যে কোনো কাজ বর্তমানে চলতেছে, এই সকল ক্ষেত্রে আমরা প্রেজেন্ট প্রোগ্রেসিভ ইউজ করি। হ্যাঁ, যেমন এ হচ্ছে এমিলি, ও ছিল ইংলিশ কোর্সের ইনস্ট্রাক্টর। তো সে বলতেছে যে আমাদের পুরো কোর্স জুড়ে ওনার তোমার হচ্ছে অনেক এক্সাম্পল বাবা, সেই কোর্সটা পড়াইছে, মূলত সে টিচার। সে বলতেছে আই টিচ স্টুডেন্টস ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমি পুরো বিশ্বব্যাপী স্টুডেন্টদেরকে পড়াই। এটা একটা ফ্যাক্ট।
তাহলে আমরা কোনো একটা হ্যাবিট, কোনো ডেইলি রুটিন, কোনো একটা ফ্যাক্ট, এগুলো বোঝানোর জন্য সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করি। আর রাইট নাও, এই মুহূর্তে, আই এম টকিং উইথ ইউ, তোমার সাথে আমি কথা বলতেছি। আর ইউ লিসেনিং কেয়ারফুলি, তুমি কি কেয়ারফুলি শুনতেছো? কয়েকজন বালিশ অ্যালার্ম দিয়ে ক্লাস করতেছো, আমি দেখতেছি কয়েকজন খাটে বসে ক্লাস করতেছো। তোমরা একটু কষ্ট করে মেহরবানি করে চেয়ারে বসে ক্লাস করো। হ্যাঁ, খাটে বসে ক্লাস করলে তোমাকে শয়তানে তোমাকে অ্যাটাক দিবে। আর এখন তো রমজান মাস না, শয়তান এখন মুক্তি পেয়ে গেছে। মেহরবানি করে চেয়ারে বসে স্ট্রেট বসে ক্লাস করো, খাটে বসে ক্লাস করো না। তাহলে আমরা কখন প্রেজেন্ট প্রোগ্রেসিভ ইউজ করি? কোন একটা অ্যাক্টিভিটি চলতেছে এট দ্য মোমেন্ট অফ স্পিকিং। এখন আমাকে তোমরা বলবা যে দিস ডেইজ দ্য ওয়ার্ল্ড বিকামস স্মলার, যে আজকাল দুনিয়াটা ছোট হয়ে গেছে। এটা কেন রং? এটা চিন্তা করো তো, চোখ বন্ধ করে চিন্তা করো, মনে মনে বলো। মনে মনে বললো, আমরা আমরা কিছু সফটওয়্যার আছে শুনতে পাই, আমরা লিখতে হবে না, কমেন্ট করতে হবে না, এমনি মনে মনে চিন্তা করো এটা কেন। তাহলে এটা আসলে কি বোঝাতে যাচ্ছি? দুনিয়াটা কি ছোট হয় না হচ্ছে? দিন দিন দুনিয়াটা আরো ছোট হচ্ছে, ছোট হওয়ার প্রক্রিয়াটা চলমান। একটা সময় আব্বা সৌদি আরব থেকে তোমার তোমার ক্যাসেট রেকর্ড করে পাঠাইতো, তো আমরা এখানে ক্যাসেট প্লেয়ারে সেই কথাটা শুনতাম। এরপরে আমরা আবার এটা রিপ্লাই দিতাম, রেকর্ড করতাম, তারপরে হচ্ছে আব্বা আবার এটা সেটা শুনতো। চিঠি লিখতাম। এরপরে আসলো তোমার মোবাইল ফোন আসলো, তারপরে ফোনে কথা বলতাম। হ্যাঁ, বিশাল অ্যান্টেনা ছিল বাসায়। এরপরে আস্তে আস্তে তোমার ভিডিও কল সিস্টেম চালু হইলো। হ্যাঁ, সো এই যে আস্তে আস্তে দুনিয়াটা কি হয়ে যাচ্ছে, ছোট হচ্ছে, এটা চলমান একটা প্রক্রিয়া। তাইলে আমরা বলতে পারবো দিস ডেজ দ্য ওয়ার্ল্ড ইজ বিকামিং স্মলার, পৃথিবীটা দিন দিন ছোট হচ্ছে। তোমাকে টেন্সের স্ট্রাকচার শিখতে হবে না, ওটা তুমি ছোটবেলায় শিখছো, ক্লাস 7 এটা খুব ভালো করে শিখছো। তোমাকে শিখতে হবে সেন্স, কোন পরিস্থিতিতে কোন টেন্স ব্যবহার করবা, এটা শিখতে হবে। তাহলে তোমরা অর্থটা বোঝার চেষ্টা করো, বাংলা অর্থ বুঝলে তুমি ইউজ করতে পারবা। তাহলে আজকাল বা দিস ডেইজ দ্য ওয়ার্ল্ড ইজ বিকামিং স্মলার, এটা ছোট হওয়ার প্রক্রিয়াটা চলমান। আচ্ছা, ইচ টাইম আ নিউ অ্যাডভান্সমেন্ট ইন টেকনোলজি ইজ মেড, প্রতিবার যখন একটা নিউ অ্যাডভান্সমেন্ট এটা মেড করা হয়, দ্য ওয়ার্ল্ড ইজ বিকামিং স্মলার, দুনিয়াটা ছোট হচ্ছে। চিন্তা করো তো, আমরা এটা বোঝাতে চাচ্ছি নাকি বোঝাতে চাচ্ছি প্রতিবার যখনই নতুন কোন আবিষ্কার হয় পৃথিবীটা ছোট হয়? কোনটা বোঝাতে চাচ্ছি আমরা? পৃথিবীটা ছোট হয় বোঝাতে চাচ্ছি? যদি হয় হয় তাহলে লাইক দাও, আর পৃথিবীটা ছোট হচ্ছে হইলে লাভ দাও। প্রতিবার যখন একটা নতুন আবিষ্কার হয় তখন দুনিয়াটা ছোট হয় নাকি হচ্ছে? পৃথিবীটা ছোট হয়, এটা একটা ফ্যাক্ট। তাহলে আমরা কি বলবো? ইচ টাইম আর নিউ অ্যাডভান্সমেন্ট ইন টেকনোলজি ইজ মেড দ্য ওয়ার্ল্ড বিকামস স্মলার, প্রতিবার যখন একটা নতুন টেকনোলজি এটা আবিষ্কার হয় তখন পৃথিবীটা ছোট হয়, দ্য ওয়ার্ল্ড বিকামস স্মলার। দেখছো, সেন্স বুঝে তোমাকে আইডেন্টিফাই করতে হবে কোথায় তুমি সিম্পল প্রেজেন্ট ইউজ করবা, কোথায় প্রেজেন্ট প্রোগ্রেসিভ ইউজ করবা। এখন যেহেতু আমরা প্রোগ্রেসিভ টেন্স পড়তেছি, আমরা একটু স্টেটিভ এবং যেগুলোকে আমরা নন অ্যাকশন ভার্ব বলি সেগুলো একটু পড়ে ফেলতে হবে। হ্যাঁ, তাইলে স্টেটিভ ভার্ব কারা, নন অ্যাকশন ভার্ব কারা? স্টেটিভ মানে স্টেট বোঝাই, ওরা কোনো অ্যাকশন বোঝাই না, সেজন্য ওগুলোকে বলি আমরা স্টেটিভ ভার্ব বা নন অ্যাকশন ভার্ব। তা দুই ধরনের ভার্ব আছে, অ্যাকশন ভার্ব, নন অ্যাকশন ভার্ব। নন অ্যাকশন ভার্বের একটা হলো স্টেটিভ ভার্ব। চলো একটু দেখে আসি। তোমরা যারা এপিটিমোলজি পড়ো, এটা হচ্ছে তোমার লিওন গডেজ একটা টেক্সট বুক আছে এপিটিমোলজির, ওইটার একটা কাভার ফটো এটা। তো এখানে দেখো যে এই লোকগুলোর অবস্থান বর্ণনা করতেছি। হ্যাঁ, তাইলে একজন বলতেছে আই এম এনজয়িং আ বিউটিফুল ডে এট দ্য পার্ক, এনজয় করতেছে, উপভোগ করতেছে। আই সি পিপল এভরিওয়ার, সব জায়গায় আমি লোক দেখতেছি। একজন বলতেছে যে আই হিয়ার চিলড্রেন লাফিং এন্ড পিপল টকিং, আমি শুনি যে বাচ্চারা হাসতেছে এবং লোকজন কথা বলতেছে। যে ছায়া দাঁড়ায় আছে, দিস ম্যান প্রেফার্স, পছন্দ করে দ্য শেড, শেড পছন্দ করে সে। আর যে তোমার তোমার সূর্যের কাছে যে আছে, দিস উইমেন লাইক দ্য সান, সে সূর্য পছন্দ করে। প্রত্যেকে এখন আরাম বোধ করতেছে, এভরিওয়ান ইজ রিল্যাক্সিং। এখন এই সেন্টেন্সগুলোর মধ্যে দেখো তো, এই যে সি, হিয়ার, এইখানের মধ্যে আমরা সিম্পল প্রেজেন্ট ইউজ করছি। এই যে প্রেফার্স, লাইকস, সিম্পল প্রেজেন্ট ইউজ করছি। আর আই এম এনজয়িং, এখানে আমরা হচ্ছে যে প্রেজেন্ট প্রোগ্রেসিভ ইউজ করছি। ঘটনাটা কি চলো দেখি তো আমরা। যেই ভার্বগুলো কোনো অ্যাকশন প্রকাশ করে না, অবস্থা প্রকাশ করে, স্টেট প্রকাশ করে, কখন ইউজ করি? আমাদের থটস বোঝানোর জন্য,
ইমোশন বোঝানোর জন্য, কোনটা সেন্স, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় কোন সেন্স বোঝানোর জন্য, স্টেটস অফ বিইং বোঝানোর জন্য আমরা এই ভার্বগুলো ইউজ করি, এদের দ্বারা কোনো অ্যাকশন প্রকাশ করি না। এই ভার্বগুলো কেমন, যেমন একটা হলো চিন্তা, যে মেরি বিলিভস দ্যাট সান ক্যান মেক হার হ্যাপি, যে সে বিশ্বাস করে যে সান ওকে হ্যাপি করতে পারে, সেজন্য সে রোদ্রে তোমার দাঁড়ায় আছে। বাস্তব কথাটা ট্রু, তোমার সূর্যের আলো থেকে আমাদের চামড়ার মধ্যে পড়লে চামড়ার নিচ থেকে ভিটামিন ডি প্রডিউস হয়। হ্যাঁ, এই ভিটামিন ডি কিন্তু আমাদের তোমার যদি প্রপারলি প্রডিউস না হয় তখন আমাদের মন খারাপ হয়, ডিপ্রেশন থাকে, খুব গ্লুমি লাগে। হ্যাঁ, তো যাদের মধ্যে এই ধরনের প্রবলেম আছে সেক্ষেত্রে ওয়ান অফ দ্য কজেস হচ্ছে তোমার এরকম ডিপ্রেশনের একটা কজ হচ্ছে ভিটামিন ডি এর তোমার ঘাটতি। সূর্যে গেলে আমাদের এমনি মন ভালো হয়, ট্রু। তাহলে আমরা আর কি কি দ্বারা বুঝাতে পারি থটস, কারোর সাথে এগ্রি করা, কোনো কিছু রিমেম্বার করা, কোনো কিছু আন্ডারস্ট্যান্ড করা, কোনো কিছু প্রেফার করা, হ্যাঁ, কোনো কিছু জানা। আমরা কোনো ইমোশন বুঝাতে পারি, যেমন জন হেটস দ্য সান, ও সূর্য অপছন্দ করে সেজন্য সে ছায়া এসে বসছে। তাহলে লাভ, লাইক, ডিসলাইক। সেন্স, কি সেন্স করি, হিয়ার করতে পারি, স্মেল করতে পারি, সাউন্ড করতে পারি আমরা। হ্যাঁ, আমরা কোনো সি করতে পারি, কোনো ফিল করতে পারি, লুক করতে পারি কোনো কিছু। তাহলে সেন্স বোঝানোর জন্য, যেমন দিস গ্রাস টেস্ট গুড, এই যে ছাগলটা, এগুলো বাংলাদেশি, ও বাংলাদেশিদের প্রিয় খাবার হলো ঘাস। তাহলে ওই ছাগলটা হচ্ছে যে ও বলছে দিস গ্রাস টেস্ট গুড, এই ঘাসটা খাইতে খুব মজা। হ্যাঁ, তাহলে কোনো টেস্ট করা, টেস্ট করা কোনো কিছু, হিয়ার করা, স্মেল করা, সাউন্ড করা, হ্যাঁ, কোনো কিছু দেখা, এগুলো হচ্ছে সেন্স। স্টেট অফ বিইং, অলমোস্ট এভরিওয়ান হ্যাজ এ হ্যাট, প্রত্যেকের মাথা কি আছে, হ্যাট আছে। কোনো কিছু অ্যাপিয়ার করা, কোনো কিছু তোমার প্রয়োজন, নিড হওয়া কোনো কিছু, হ্যাঁ, কোনো কিছু চাওয়া। তুমি বলো ভাই এগুলো কি পড়াচ্ছে, কিছু বুঝতেছি না এগুলো। এত কিছু বলা সারমর্ম হচ্ছে স্টেটিভ ভার্বের লগে আইএনজি হয় না, স্টেটিভ ভার্বের এটা সিম্পল ফরম্যাটে থাকে। সুতরাং দিস মিউজিক ইজ সাউন্ডিং বিউটিফুল হয় না, দিস মিউজিক সাউন্ডস বিউটিফুল, এই মিউজিকটা শুনতে খুবই ভালো। দিস মিউজিক ইজ সাউন্ডিং বিউটিফুল হয় না, দিস মিউজিক সাউন্ডস বিউটিফুল। তাহলে আবার একটু যদি রিক্যাপ করি, আমরা সাউন্ডিং, ওয়ান্টিং, হ্যাঁ, আই এম নোয়িং ইউ, হ্যাঁ, এইভাবে আমরা ইউজ করবো না। তাহলে সাউন্ডিং, ওয়ান্টিং, বিইং, হিয়ারিং, নোয়িং, হ্যাঁ, আবার কখন ইউজ করতে হবে সেখানে সেখানে আমরা আসবো। তাইলে আমরা বললাম অ্যাকশন ভার্বের লগে তুমি আইএনজি ইউজ করতে পারো, যে দে আর লিসেনিং টু মিউজিক, তারা মিউজিকটা শুনতেছে। দে আর ইটিং, ওরা খাচ্ছে, মানে সিঙ্গিং, দ্য চিলড্রেন আর প্লেয়িং। তাহলে যে ভার্বগুলো ধরো কোনো কাজ বোঝাই, কোনো কাজ বোঝাই। এখন একজন বলতে পারো যে ভাই আপনি হিয়ার আর লিসেনের মধ্যে কোনো পার্থক্য আছে? হিয়ার হচ্ছে তোমার কানে এমনি আসতেছে, তুমি কোনো ইফোর্ট দাও নাই, এমনি কানে তোমার যে রাস্তা সাউন্ড আসতেছে, ওই দিক দিয়ে কথা বলতে সাউন্ড আসতেছে, হিয়ার করতে। লিসেন মানে হচ্ছে তুমি নিজে অ্যাক্টিভলি কোনো কিছু শুনতেছো, এটা হলো লিসেন। ওকে, কোনো কিছু দেখা, সি সি মানে এমনি তুমি তুমি ইফোর্ট দাও না, আমি দেখতেছো সামনে যা পরে দেখতেছো। লুক মানে হচ্ছে তুমি হচ্ছে নিজে ইফোর্ট দিয়ে তাকাইছো তখন দেখছো। তাহলে এগুলোর মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য আছে। তাই অ্যাকশন ভার্বের কন্টিনিউয়াস টেন্স হয়, আর স্টেটিভ ভার্বের কন্টিনিউয়াস টেন্স হয় না। একটু রিক্যাপ করি তাইলে কি কি কথা বলছিলাম। যে ভার্বগুলো দ্বারা আমরা কোনো থট বুঝাই, এগ্রি করা, রিমেম্বার করা, আন্ডারস্ট্যান্ড করা, প্রেফার করা, হ্যাঁ, লাভ, লাইক, ডিসলাইক, ইমোশন, সেন্স, হিয়ার, স্মেল, সাউন্ড, সি, ফিল, লুক, হ্যাঁ, সেন্স কোনো কিছু, স্টেট অফ বিইং, বি, অ্যাপিয়ার, নিড, হ্যাঁ, এই ভার্বগুলোর ক্ষেত্রে ইউজুয়ালি আমরা এদের প্রোগ্রেসিভ টেন্স ব্যবহার করব না। এখন তুমি বলো আমি তো বোধ ভার্ব দেখছি এরকম যে ওর স্টেটও বুঝাই আবার অ্যাকশনও বুঝাই, তো ওগুলো তো প্রেজেন্ট কন্টিনিউয়াস হইতে পারে, হ্যাঁ ট্রু হইতে পারে। আসলে তোমাকে বুঝতে হবে সেন্স, অর্থটা বোঝার চেষ্টা করতে হবে। সেন্সের উপর ডিপেন্ড করবে তুমি ওই ভার্বটাকে কি স্টেটিভ ভার্ব হিসেবে ইউজ করবা না অ্যাকশন ভার্ব হিসেবে ইউজ করবা। চলো আমরা একটু দেখি। ক্লাসে টিচার পড়াচ্ছে, হ্যাঁ, তো যেমন তোমরা যারা এখন রাতে তোমরা ডিনার যারা নাও নাই, তোমরা এখন কি করতেছো, তোমরা এখন ডিনার চিন্তা করতেছো রাতে কি রান্না জানি করছে বাসায়, হ্যাঁ, মুরগি রান্না করলে তো রানটা তো খাইতে হবে, হ্যাঁ, তো এটা নিয়ে চিন্তা করতেছো তুমি এখন। সো ইউ আর থিঙ্কিং অ্যাবাউট মুরগি রান। এই বাচ্চাটাও চিন্তা, এই ছেলেটা চিন্তা করতেছে কি, হি ইজ থিঙ্কিং অ্যাবাউট লাঞ্চ, লাঞ্চ নিয়ে সে চিন্তা করতেছে অ্যাক্টিভলি চলমান। হি ইজ নট থিঙ্কিং অ্যাবাউট ক্লাস, ক্লাস নিয়ে সে চিন্তা করতেছে না। এই থিঙ্ক করাটা কিন্তু অ্যাকশন। আর যদি হয় থিঙ্ক করাটা তার একটা মতামত, তার একটা জাস্ট একটা মত দিল, তার একটা অবস্থা, একটা স্টেট। শি থিঙ্কস দ্য টিচার ইজ বোরিং, ও মনে করতেছে টিচার হচ্ছে খুবই বিরক্তিকর। এই থিঙ্ক করা কোনো অ্যাকশন না, এই থিঙ্ক করা একটা মতামত দিছে, ওটা ওর একটা স্টেট, ওর মত এটা।
আর ও হলে এই চিন্তাটা কিন্তু অ্যাকশন, হি ইজ থিঙ্কিং অ্যাবাউট লাঞ্চ, এটা অ্যাক্টিভ ডিসিশন চিন্তা করতেছে, এটা অ্যাকশন। আর এই থিংটা ওর স্টেট, ওর মতামত দিছে এখানের মধ্যে, সে থিংস দ্য টিচার ইজ বোরিং, ও মনে ও কল্পনা করে, ও চিন্তা করে যে টিচার খুবই বিরক্তিকর। তো দুই থিঙ্কের মধ্যে পার্থক্য আছে, ক্লিয়ার? তাইলে আসো ভাই, এগুলা পড়লে কি আসলে পরীক্ষার জন্য কি দরকার আছে? আচ্ছা আমরা একটু দেখবো এগুলো পরীক্ষার জন্য দরকার আদৌ আছে কিনা, আমরা একটু পরেই এগুলো টের পাবো। দেখো, তোমার বেস্ট ফ্রেন্ডকে তুমি 10 বছর ধরে চিনো। এখন তুমি যদি তাকে যদি বলো, আই হ্যাভ বিন নোয়িং মাই বেস্ট ফ্রেন্ড ফর 10 ইয়ার্স, আমি তাকে 10 বছর ধরে চিনতেছি। যেহেতু আমরা জানি যে একটা কাজ অতীতে শুরু হইয়া বর্তমানেও চলতেছে, সার্টেন টাইম জুড়ে চলতেছে, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে তো এটা তো সঠিক হওয়ার কথা। আই হ্যাভ বিন নোয়িং মাই বেস্ট ফ্রেন্ড ফর 10 ইয়ার্স, 10 বছর ধরে চিনতেছি। একটু আগে বলছিলাম এখানে এই নোটা কোনো অ্যাকশন না, তুমি তার 10 বছর ধরে জানতেছো, এটা কোনো অ্যাকশন না, এটা একটা স্টেট। তুমি বলবো আই হ্যাভ নোন মাই বেস্ট ফ্রেন্ড ফর 10 ইয়ার্স, আমি তো 10 বছর ধরে তারা চিনছি। এই নো করাটা কোনো অ্যাকশন না, সেই জন্য এখানে আমরা কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ টেন্স ব্যবহার করব না। এখন সবাই একটু, এই কি হলো জিনিসটা এখানের মধ্যে, আচ্ছা এখানের মধ্যে ভুলের সঠিক উত্তরটা গ্রিন হয়ে আছে। হ্যাঁ, প্রশ্ন আসছিল যে সামিন, না আমি ভাবছিলাম তোমাদের প্রশ্নটা দিব, কিন্তু এখানে ওই সঠিক উত্তরটা যে গ্রিন হয়ে গেছে এটা খেয়াল করি নাই। আচ্ছা এখন আমি ঠিক করে রাখি, সঠিক উত্তর তোমার দেখাই দিলে তাহলে প্রশ্ন তো হলো না এখানের মধ্যে। হ্যাঁ, নাহলে আবার পরের বার পড়ানোর সময় আবার সেম থাকবে এটা। 46 বিসিএস এর প্রশ্নটা আসছিল যে সামিন ইজ মাই কলিগ, আমি তার 10 বছর ধরে আই ড্যাশ হিম ফর 10 ইয়ার্স, এরপরে কি? এখন এটা কিন্তু এই ফর 10 ইয়ার্স দেখে এটা কল্পনা করা খুব স্বাভাবিক যে যেহেতু ফর আমি তাকে 10 বছর ধরে ড্যাশ, আমি তাকে 10 বছর ধরে ড্যাশ, এই তাকে আমি 10 বছর ধরে ড্যাশ, এই ফর 10 ইয়ার্স দেখে এটা দাগানো খুবই স্বাভাবিক, হ্যাঁ বিন নোয়িং দাগানো খুবই স্বাভাবিক, যে আমি তার 10 বছর ধরে যেহেতু অতীতকালে শুরু হয়ে বর্তমানে চলতেছে, তাহলে তো এটা প্রেজেন্ট পারফেক্ট প্রোডিউসিভার কথা, তাহলে হ্যাভ বিন নোয়িং হওয়ার কথা এরা। হ্যাঁ, সো অনেকের জন্য এটা দাগানো খুবই পসিবল, কিন্তু এখানে এই নো করার যে ব্যাপারটা এটা কোনো অ্যাকশন না, এটা একটা স্টেজ, জাস্ট আমি তাকে 10 বছর ধরে তারা আমি চিনি। তাহলে এখানে হবে আই হ্যাভ নোন হিম ফর 10 ইয়ার্স, সো এখানে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করব। এখানে আমরা কোন রকমের প্রেজেন্ট পারফেক্ট মানে কোনো প্রোগ্রেসিভ টেন্স এখানে ব্যবহার আমরা করব না। সো আশা করি এখন তুমি বুঝতে পারছো 46 এই কোশ্চেনটা আনসার কেন আই হ্যাভ নোন হবে। ওকে, আসো এখন আমরা একটু প্রেজেন্ট পারফেক্ট একটু ওভারভিউ করে আসি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট আমরা কোথায় ইউজ করতেছি সেটা দেখবো। স্ট্রাকচারটা অলরেডি জানি, স্ট্রাকচারটা কি, শুধু অক্সিলারিটা মনে রাখা লাগবে, হ্যাভ হ্যাজ, সিঙ্গুলার হইলে সাবজেক্ট হ্যাজ, প্লুরাল হইলে হ্যাভ। বুঝলেন, যা 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 সাউন্ড হলে সিঙ্গুলার, ইজ ওয়াজ হ্যাজ এলে সিঙ্গুলার। আর আমরা জানি সব পারফেক্ট টেন্সের ভার্বের B3। নেগেটিভ করতে চাইলে তুমি শুধু নট লাগা দিলে হবে। হ্যাঁ, যেমন জুডি হ্যাজ ট্রাভেলড অল ওভার দ্য ওয়ার্ল্ড, জুডি সে পুরো দুনিয়া ট্রাভেল করেছে। জো হ্যাজ নট ভিজিটেড এভরি কান্ট্রি, সে এভরি কান্ট্রি ভিজিট করেন নাই। দে মেড ফ্রেন্ডস ফ্রম আদার কালচার, আদার কালচার ফ্রেন্ডের সাথে তারা দেখা করেছে। তাহলে স্ট্রাকচার দেখলাম, এখন আমরা ইউজটা একটু জানি। দেখো, একটা কাজ অতীতকালে শুরু হয়েছে, অতীতকালে শেষও হয়ে গেছে, খেয়াল করো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু এটা অতীতকালের কথাবার্তা, এটা করতে শুরু হয়েছে অতীতে, শেষ হয়ে গেছে অতীতে, তাহলে ভাই এটা পাস্ট টেন্স না কেন? কারণ এখানে আমরা স্পেসিফিক টাইম মেনশন করি নাই, যেমন লাস্ট উইক, ইস্টারডে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সও কিন্তু এটাও কিন্তু অতীতকালেই, এটা অতীতকাল, কিন্তু টাইমটা মেনশন করি না, অতীতকাল সমাপ্ত হয়েছে জিনিসটা। লাইফ এক্সপিরিয়েন্স বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করি। রিপিটেড ইভেন্ট, কতবার হয়েছে লাইফে, এটার জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট মানে কি, অতীতকালে শুরু হয়েছে শেষ হয়ে গেছে, এটা বর্তমানে নাই কোনো কিছু আর, কিন্তু শুধু টাইমটা উল্লেখ করে নেয় অতীতকালের। এক্ষেত্রে তার মানে আনস্পেসিফাইড টাইম ইন দ্য পাস্ট বোঝানোর জন্য প্রেজেন্ট পারফেক্ট ইউজ করি। এখন প্রেজেন্ট পারফেক্টের মধ্যে আমরা কিছু কাজ আমরা হাউ লং দ্বারা প্রকাশ করি, এটা কতক্ষণ, এটা হ্যাঁ সময় থাকবে, কি কেমন সময় থাকবে, যদি সময় থাকে কত ডিউরেশন ধরে হয়েছে, যে ফর 1 ইয়ার, ফর 3 মান্থ, ফর 5 ডেজ। হ্যাঁ, ডিউরেশন অফ টাইম থাকলে ফর, আর পয়েন্ট অফ টাইম থাকলে সেটা হচ্ছে সিন্স, সিন্স লাস্ট ইয়ার, সিন্স মানডে, সিন্স সেপ্টেম্বর। আর ফরের বাংলা হচ্ছে ধরে বা যাবত, ধরে
বা যাবত। আর সিন্স বাংলা হচ্ছে হতে বা থেকে, সোমবার থেকে, গতকাল থেকে, গত বছর থেকে সিন্স। আর 1 বছর ধরে, 3 মাস ধরে, 5 ঘন্টা ধরে ফর। ফর হচ্ছে ডিউরেশন, তার মানে এখানে সংখ্যা থাকবে এখানের মধ্যে 1 ইয়ার, 3 মান্থ, 5 ডেজ, 4 আওয়ার। সেন্সের মধ্যে পয়েন্ট উল্লেখ থাকবে, স্পেসিফিক পয়েন্ট ইন পাস্ট। যেমন আই হ্যাভ লিভড হিয়ার ফর 3 ইয়ার্স, আমি এখানে 3 বছর আমি এখানে থাকছি। এখন কোন 3 বছর সেই ব্যাপার না, এটা আমার একটা এক্সপিরিয়েন্স, আমি 3 বছর থাকছি এখানের মধ্যে, আই হ্যাভ লিভড হিয়ার ফর 3 ইয়ার্স, 3 বছর এখানে বসবাস করছে। তাহলে মানুষের কোন লাইফ এক্সপিরিয়েন্স, রিপিটেড ইভেন্ট, এগুলো বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে পারি। আর কিছু এক্সাম্পল দেখি আমরা। শি হ্যাজ ট্রাভেলড অল ওভার দ্য ওয়ার্ল্ড, আগে বলছিলাম এটা। শি হ্যাজ লিভড ইন চায়না এন্ড জাপান, সে চায়নাতে থাকছে, জাপানও থাকছে। দেখো প্রত্যেকটা কাছে অতীত হয়ে গেছে, এখন হতে সে হয়তো ইউরোপে থাকে, সে চায়নাতে থাকছে, জাপানে থাকছে, তার নিজের এক্সপিরিয়েন্স। শি হ্যাজ স্টাডিড ইংলিশ ফর 15 ইয়ার্স, সে 15 বছর ইংলিশ পড়ছে। এখন এই যে 15 বছর ইংলিশ পড়ছে, এইটা কবে ঘটছে জিনিসটা, এই কোনো কিছুর উল্লেখ নাই। শি হ্যাজ স্টাডিড ইংলিশ ফর 15 ইয়ার্স, 15 বছর ইংলিশ পড়ছে। আমরা প্রায় মোটামুটি আমরা কত 12 বছর মতো ইংলিশ পড়ি, ক্লাস 1 থেকে আমরা 12 ক্লাস পর্যন্ত 12 বছর ইংলিশ পড়ি, তাই না? তাইলে আরেকটা এক্সাম্পল দিই। শি হ্যাজ বিন মেম্বার অফ দ্য ইন্টারন্যাশনাল ক্লাব সিন্স 2014, 2014 সাল থেকে ইন্টারন্যাশনাল ক্লাবের সে মেম্বার। এটা বলার সাথে সাথে কারো মাথার মধ্যে ঢুকছে, ভাই আপনি একটা একটু আগে বলছেন যে টাইমের কথা উল্লেখ নাই, কিন্তু এখানে তো 2014 আছে, তো তাইলে ভাই এটা প্রেজেন্ট পারফেক্ট কেন? কয়েক মাথা চিন্তাটা আসছে না? ওকে, যদি আমি বলতাম, যে শি ড্যাশ আ মেম্বার, অফ দ্য ইন্টারন্যাশনাল ক্লাব ইন 2014, তখন এটাকে আমি আর প্রেজেন্ট পারফেক্ট রাখতে পারতাম না। তখন এই ইন 2014 বললে এখানে হয়তো শি ওয়াজ হয়ে যেত, তখন যেত কি শি ওয়াজ। তাহলে অতীতকাল থেকে অ্যাক্টিভিটি বিগান ইন দ্য পাস্ট, সে এখনো ক্লাবের মেম্বার, সো শি হ্যাজ বিন আ মেম্বার অফ দ্য ইন্টারন্যাশনাল ক্লাব সিন্স 2014। তাহলে আমরা দেখলাম যে আমরা যদি অতীতকালের টাইমটা, স্পেসিফিক টাইমটা মেনশন করে দিতাম, তখন এটা সিম্পল পাস্ট হয়ে যেত। আর যদি আমরা অতীতকালের টাইমটা স্পেসিফিক মেনশন করে না দিই, লাইফ এক্সপিরিয়েন্স হয়, রিপিটেড ইভেন্ট হয়, এই সকল ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করি। আর একটু পড়লে তুমি আর একটু ক্লিয়ার হবা। হ্যাঁ, আমরা সামনে আরো আসতেছি এগুলো উদাহরণগুলো নিয়ে। তার আগে আমরা একটু সিন্স এবং ফরটাকে শেষ করে যাই। তাহলে সিন্স হলে পয়েন্ট অফ টাইম। হ্যাঁ, সিন্স মানডে, সিন্স ইয়েস্টারডে, সিন্স মর্নিং, সিন্স লাস্ট ইয়ার, সিন্স 2014। পয়েন্ট অফ টাইম। ফর ডিউরেশন মানে নাম্বার থাকবে। ফর 2 days নাম্বার আছে, ফর 3 days, ফর 2 month, ফর 5 years। হ্যাঁ, তাহলে ডিউরেশন থাকলে ফর, পয়েন্ট থাকলে সিন্স। একটা ইন্টারভিউ চলতেছে, এখন একজন বলা হইলো হোয়ার হ্যাভ ইউ ওয়ার্ক বিফোর, তুমি আগে কোথায় কাজ করছো। হোয়ার হ্যাভ ইউ ওয়ার্ক বিফোর, খেয়াল করে বিফোর। সামনে আবার আমরা যখন রিভিউ করব, শুধু বিফোর দিয়ে আমরা কিভাবে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করি সেখানে আমরা দেখাবো। সো হোয়ার হ্যাভ ইউ ওয়ার্ক বিফোর, তুমি এর আগে কই কাজ করছো। সো আই হ্যাভ ওয়ার্কড এট এবিসি কোম্পানি, আমি এবিসি কোম্পানিতে কাজ করেছি ফর 5 years, 5 বছর কাজ করছি। এখন দেখো ও যে 5 বছর কাজ করছে, যদি সে বলে দিত যে 2001 থেকে 2006 বা 2010 থেকে 2015, তখন এটাকে তুমি সিম্পল পাস্ট দিয়ে দিতা। এই ফর 5 years, এটা অতীতকালে ঘটে গেছে, কিন্তু তো কোন 5 years স্পেসিফাই করা নাই। তাহলে একজনের লাইফ এক্সপিরিয়েন্স বোঝানোর জন্য প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতেছি। গ্রেট, হাউ লং হ্যাভ ইউ স্টাডিড ইংলিশ, তুমি কবে ইংলিশ পড়ছো। ও বলে আই হ্যাভ স্টাডিড ইংলিশ সিন্স আই ওয়াজ 12 years old, যে আমার বয়স যখন থেকে 12 বছর তখন থেকে আমি ইংলিশ পড়ছি। আই হ্যাভ স্টাডিড ইংলিশ, আমি ইংলিশ পড়ছি, এখনো পড়ি, সিন্স আই ওয়াজ 12 years old, যখন থেকে আমার বয়স 12 তখন থেকে আমি ইংলিশ, তখন থেকে আমি কি আই হ্যাভ স্টাডিড ইংলিশ। তাহলে দেখো সিন্সের আগে কি আছে, প্রেজেন্ট পারফেক্ট আছে, আর সিন্সের পরে আছে সিম্পল পাস্ট। গ্রামার বইয়ের মধ্যে তুমি দেখছো যে সিন্সের পরে যদি সিম্পল পাস্ট হয়, তাইলে সিন্সের আগে প্রেজেন্ট পারফেক্ট, অথবা সিন্সের আগে যদি প্রেজেন্ট পারফেক্ট হয়, সিন্সের পরে সিম্পল পাস্ট। এটা তুমি রুলস মুখস্থ করে ফেলছো, বাস্তবে রুলসটা থেকে তুমি কিছুই বুঝো নাই হয়তো। তুমি গ্রামার বইয়ের মধ্যে এরকম রুলস লেখা আছে না এরকম, যে সিন্সের পরে যদি হয় সিম্পল পাস্ট, সিন্সের আগে প্রেজেন্ট পারফেক্ট,
স্ট্রাকচার পড়ছে এরকম যে প্রেজেন্ট পারফেক্ট প্লাস সিন্স প্লাস পাস্ট সিম্পল, এটা পড়ছো না স্ট্রাকচারটা, এটা এরকম স্ট্রাকচার মুখস্থ করছো, মুখস্থ করার কোনো দরকার নাই। তুমি অর্থটা বোঝার চেষ্টা করো যে আমি ইংলিশ পড়ছি যখন থেকে আমার বয়স 12, তখন থেকে আমি ইংলিশ পড়ছি। আই স্টাডিড ইংলিশ সিন্স আই ওয়াজ 12 ইয়ার্স ওল্ড। তাহলে রুলস মুখস্থ করা লাগলো না, মিনিং বুঝলো, তোমার হয়ে গেল জিনিসটা। ওকে, তাহলে আমরা স্পেসিফিক টাইম, কখন ইভেন্টটা স্টার্ট হচ্ছে, কবে থেকে। হ্যাঁ, মাই ফ্রেন্ড হ্যাজ স্টাডিড ইংলিশ সিন্স 2000, যে 2000 সাল থেকে আমার বন্ধু সে ইংলিশ পড়ছে। সিন্স স্প্রিং, সিন্স লাস্ট ইয়ার, সিন্স শি ওয়াজ 8, যখন ওর বয়স 8 বছর তখন থেকে ইংলিশ পড়ছে। আর যদি হয় ডিউরেশন, ফর এ ডে, ফর 2 উইকস, ফর 2 মান্থস, হ্যাঁ ফর 2 ইয়ার্স, তাহলে ফর হচ্ছে ডিউরেশন, সিন্স হচ্ছে পয়েন্ট। ক্লিয়ার? ওকে, এখন যদি কিছু বুঝে থাকো, 5 লাইনে যদি বুঝো এখানের মধ্যে, এখন একটা আনসার দিবা। এই প্রথম সেন্টেন্স কারেক্ট হয় তাহলে তুমি লাইক দিবা, আর দ্বিতীয় সেন্টেন্স কারেক্ট হলে তুমি লাভ দিবা। প্রথমটা হলো জুডি হ্যাজ ভিজিটেড থাইল্যান্ড ইন 2014, আর জুডি হ্যাজ ভিজিটেড থাইল্যান্ড মেনি টাইমস। যখন তুমি বলতেছো যে ইন 2014, ইন যখন বলে দিচ্ছ তখন আর প্রেজেন্ট পারফেক্ট রাখার কোনো ওয়ে নাই, সিম্পল ভাবে বানা দিতে হবে। তাহলে প্রথমটা ভুল, ও থাইল্যান্ড ভিজিট করছে মেনি টাইমস। তাহলে ফ্রিকোয়েন্সি বোঝানোর জন্য, লাইফ এক্সপিরিয়েন্স বোঝানোর জন্য প্রেজেন্ট পারফেক্ট ইউজ করেছে, জুডি হ্যাজ ভিজিটেড থাইল্যান্ড মেনি টাইমস। ওকে, সো আমরা দেখতে পেলাম সিম্পল পাস্টের মধ্যে আর প্রেজেন্ট, সিম্পল পাস্ট এবং প্রেজেন্ট পারফেক্টের মধ্যে, সিম্পল পাস্ট এবং প্রেজেন্ট পারফেক্টের মধ্যে আসলে বেশি পার্থক্য নাই, দুটো একই জিনিস, দুটো অতীতকালে ঘটছে, কিন্তু প্রেজেন্ট পারফেক্টের মধ্যে টাইমটা আনস্পেসিফাইড, পাস্ট সিম্পলের টাইমটা একদমই স্পেসিফাই করে দেয়া। সো তুমি যদি বলতে হয় ইন 2014, তোমাকে তখন পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে, যদি ভিজিটেড বলতে হবে, হ্যাজ ভিজিটেড বলার কোনো স্কোপ নাই। আর মেনি টাইমস হলে জুডি হ্যাজ ভিজিটেড তাহলে মেনি টাইমস। আশা করি বুঝতে পারছো। এখন প্রেজেন্ট পারফেক্টের মধ্যে আমরা কিছু ফ্রিকুয়েন্টলি ইউজড অ্যাডভার্ব, চলো আমরা এখন একটু পড়বো। তোমাদেরকে অলরেডি অ্যাডভার্ব পড়ানো হয়েছে, চলো আমরা 4টে অ্যাডভার্বের ব্যবহার শিখবো প্রেজেন্ট পারফেক্টে ব্যবহার হয়। এই জিনিসটাকে আমরা সামারি মধ্যে বলবো যে এভার, নেভার, ইয়েট, অলরেডি, এই ওয়ার্ডগুলো থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করবো। তাহলে দেখো মনে যদি ক্লাস করলে পরে সামারি দিতে তোমার সুবিধা হবে। চলো কোথায় এভার, কোথায় নেভার, কোথায় ইয়েট, কোথায় অলরেডি ব্যবহার করি। এভার আমরা ইউজ করি কোথায়, যে লাইফের কোন একটা অবস্থায় তুমি একটা ঘটনা এক্সপিরিয়েন্স করছো, সাম টাইম ইন ইউর লাইফ। তাহলে এভার আমরা কোশ্চেন করার ক্ষেত্রে ব্যবহার করি, সে অ্যাফার্মেটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। নেভার হচ্ছে লাইফে কোনোদিন তুমি এটা এক্সপিরিয়েন্স করো নাই, নেভার। এটা নেগেটিভ স্টেটমেন্ট দিতে আমরা ব্যবহার করি, লাইফে কোনোদিন এটা এক্সপিরিয়েন্স হয় নাই। ইয়েট কোথায় ব্যবহার করি, এটা এখনো ফিনিশ হয় নাই কিন্তু তুমি চিন্তা করতেছো এটা তুমি করবা, নট ফিনিশড বাট বিলিভ ইউ উইল, ইয়েট ব্যবহার করি। ইয়েট দিয়ে আমরা স্টেটমেন্টও দিতে পারি, নেগেটিভ স্টেটমেন্ট দিতে পারি, ইয়েট দিয়ে কোশ্চেনও করতে পারি, অ্যাফার্মেটিভ নেগেটিভ বোথ। অলরেডি কোথায়, ফিনিশ করে ফেলছো এবং এটা আর করার দরকার নাই, ইতিমধ্যেই ফিনিশ করে ফেলছো এবং করার দরকার নেই, এখানে আমরা অলরেডি ইউজ করি। তাহলে স্টেটমেন্ট দিতে পারি, অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, আর কোশ্চেনও করতে পারি আমরা। চলো আমরা এখন একটা 4টে অ্যাডভার্বের ইউজটা দেখে আসি। তাহলে এবার কি কোশ্চেন করবো, হ্যাভ ইউ এভার বিন টু কানাডা, কোন কানাডা গেছো তুমি? আই এম গোয়িং দেয়ার বাই মাইসেলফ নেক্সট মান্থ, আমি আগামী মাসে এখানে যাচ্ছি। আই এম গোয়িং দেয়ার বাই মাইসেলফ নেক্সট মান্থ, ভবিষ্যৎকাল, নেক্সট মান্থ। ভবিষ্যৎকাল বোঝানোর জন্য আই এম গোয়িং ইউজ করছি, ভবিষ্যৎকাল বোঝানোর জন্য, ভবিষ্যৎকাল বোঝানোর জন্য আই এম গোয়িং ইউজ করছি, এটা টিক চিহ্ন দিয়ে রাখো। এটা আমরা এখন ফিউচার টেন্সে পড়বো যে ভবিষ্যৎকাল, কিন্তু আমরা ইউজ করছি এখানে কন্টিনিউয়াস টেন্স। কেন ইউজ করলাম আমরা আসবো সামনে এটা। তাহলে এক্সপেন্স, হ্যাভ ইউ এভার বিন টু কানাডা, কানাডা গেছো তুমি? অ্যাকচুয়ালি আই গো টু কানাডা কোয়াইট অফেন টু সে ফ্যামিলি, বাট আই হ্যাভ নেভার গন এলোন, আমি কখনোই যাইনি। তাহলে নেভার হচ্ছে কোথায়, কোন লাইফে যেটা কখনোই ঘটে নাই সেটার জন্য আই হ্যাভ নেভার গন। আই হ্যাভ অলরেডি পারচেসড, আমি তোমাদের প্লেন টিকিট পারচেস করে ফেলছি, তাই যেটা অলরেডি ঘটে গেছে এবং নতুন করে করার দরকার নেই। তাহলে আমরা 4টা সেন্টেন্স পড়ে ফেললাম, নেভার গন এলোন, হ্যাভ ইউ এভার বিন টু কানাডা, কখনো গেছো? আই হ্যাভ নট ট্রাইড ইট ইয়েট, এখনো ট্রাই করি নাই, নেগেটিভ স্টেটমেন্ট। আই হ্যাভ নট ট্রাইড ইট ইয়েট, এখনো ট্রাই করি। তাহলে আমরা ইয়েট কিছু ইউজ করলাম নেগেটিভ স্টেটমেন্ট দেওয়ার জন্য, যে এখনো করা হয় না তবে আমরা এটা করবো বিশ্বাস করতেছি। আমরা ট্রাইড ইট ইয়েট, এখনো করি নাই, হ্যাঁ তবে করবো, আর করে ফেলছি, ইতিমধ্যে করে ফেলছি, আই হ্যাভ অলরেডি পারচেসড, নতুন করে করার দরকার নাই। তাহলে নেভার, এভার, ইয়েট এবং অলরেডি 4টে অ্যাডভার্বের ইউজ আমরা
দেখে ফেললাম। চলো আমরা এখন ইয়েটা অলরেডি আর দুটো সেন্টেন্স পড়ি, যে ইয়ের দিয়ে আমি প্রশ্ন করবো। এখানে আমরা ইয়ের দিয়ে আমরা স্টেটমেন্ট দিলাম, এখন ইয়ের দিয়ে চলো প্রশ্ন করি। তুমি কি হ্যাভ ইউ ব্রাশড ইউর টিথ ইয়েট? দাঁত মাজছো? বলছো না, নো আই হ্যাভ নট ব্রাশড মাই টিথ ইয়েট, যে এখনো মাজি নাই, মাজবো, এখনো মাজি নাই। অথবা ইয়েস আই হ্যাভ অলরেডি ব্রাশ মাই টিথ, হ্যাঁ অলরেডি আমি হচ্ছে যে আমার দাঁত মেজে ফেলছি। দেখো এই অলরেডি অ্যাডভার্বটা তুমি শেষও বসাইতে পারো, আবার তুমি এইখানে অক্সিলারির পরও বসাতে পারো। ইয়েস আই হ্যাভ অলরেডি ব্রাশ মাই টিথ এটা বলা যাবে, ইয়েস আই ব্রাশ মাই টিথ অলরেডি দুইটাই বলা যাবে। তাহলে ইয়েট এবং অলরেডি ব্যাপারটা আমরা দেখে ফেললাম। ইয়েট স্টেটমেন্ট দিলাম, নেগেটিভ স্টেটমেন্ট আই হ্যাভ নট ট্রাইড ইট ইয়েট, এখনো ট্রাই করি নাই। আর হ্যাভ ইউ ব্রাশড ইউর টিথ ইয়েট প্রশ্ন করলাম। তাহলে আমরা তিনটা টেন্স শিখে ফেললাম, প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল শিখলাম, প্রেজেন্ট প্রোগ্রেসিভ শিখলাম, প্রেজেন্ট পারফেক্ট শিখে ফেললাম। এবং প্রেজেন্ট পারফেক্টের সাথে সিম্পল পাস্টের ছোট্ট পার্থক্য দেখলাম, সামনে আবার সিম্পল পাস্ট আমরা আবার আসবো। এখন একটু অল্প করে প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভটা পড়ে ফেলি চলো। আমাদের জেক, সে হচ্ছে যে সাঁতার কাটতেছে, জেক ইজ সুইমিং, বর্তমানে কোনো একটা কাজ চলতেছে রাইট নাও। আমি যখন এট এ গ্ল্যান্স পড়াবো সেখানে আবার এটা আসবো, রাইট নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে জেক ইজ সুইমিং রাইট নাও, এখন সে সাঁতার কাটতেছে, কাটা কাজটা এখন চলতেছে তার। হি স্টার্টেড সুইমিং এট 1, একটা বাজে শুরু করছিল, অতীতকালে একটা কাজ সে শুরু করছে। হি স্টার্টেড সুইমিং এট 1, এট 1 সে শুরু করছে, এখন সাঁতার কাটতেছে। কয়টা বাজে? ইট ইজ 1:30 ইন দ্য আফটারনুন, এখন 1:30 বাজতেছে। তা একটা বাজে শুরু করছে, এখন বাজে 1:30, এখনো সাঁতার কাটতেছে। হাউ লং হ্যাজ জেক বিন সুইমিং, যে কতক্ষণ ধরে সাঁতার কাটতেছে? আমরা তখন বলবো জেক হ্যাজ বিন সুইমিং ফর 30 মিনিটস। কোন একটা কাজ অতীতকালে শুরু হইয়া এখনো চলতেছে বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ ব্যবহার করি। তাহলে স্ট্রাকচারটা সাবজেক্টের সাথে হ্যাজ বিন হ্যাভ বিন, আর সব প্রোগ্রেসিভ টেন্সে ভার্বের সাথে আইএনজি। তো শি হ্যাজ বিন সুইমিং ফর 30 মিনিটস বা শি হ্যাজ বিন সুইমিং সিন্স 1। কোন একটা কাজ অতীতকালে শুরু হইয়া এখনো চলমান ঘটমান চলতেছে এখনো, এটা বোঝানোর জন্য প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ আমরা ব্যবহার করতেছি। তাহলে আমরা কি দেখলাম, বিগিন ইন দ্য পাস্ট, ইন প্রোগ্রেস রাইট নাও। তাহলে এখানের মধ্যে আমাদের সন্ধ্যা 7টায় ওরা ডান্স পার্টি শুরু করছে, এখন বাজে রাতে 12টা, এখন ওরা ডান্স করতেছে। হাউ লং? 5 আওয়ার্স, তাই না? তাইলে এখানে আমাদের সন্ধ্যা, সে হচ্ছে যখন পার্টিতে গেল, সন্ধ্যা গট টু দ্য পার্টি এট 7, শি স্টার্টেড ডান্সিং, শুরু করছে 7টা বাজে। এট 9 শি ওয়াজ স্টিল ডান্সিং, অতীতকালে কোন একটা কাজ চলতেছিল বোঝানোর জন্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স। শি ওয়াজ স্টিল ডান্সিং, সে 9টা বাজে নাচতেছিল। দেখো নাও কিন্তু 12, এখন রাতে 12টা বাজে, 7টা বাজে নাচা শুরু করছে, স্টার্টেড ডান্সিং 7টা বাজে। 9টা বাজে সে নাচতেছিল, অতীতকালে কোন একটা কাজ চলতেছিল, পাস্ট কন্টিনিউয়াস, শি ওয়াজ স্টিল ডান্সিং। নাও ইটস 12, শি ইজ স্টিল ডান্সিং, বর্তমানে সে নাচতেছে। তাইলে কোন একটা কাজ অতীতকালে শুরু হইয়া এখনো চলমান বোঝানোর জন্য প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ। সো শি হ্যাজ বিন ডান্সিং ফর 5 আওয়ার্স, 5 ঘন্টা ধরে নাচতেছে। আশা করি এখন ক্লিয়ার হয়ে গেছে। এখন প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ আর প্রেজেন্ট প্রোগ্রেসিভের মধ্যে খুব সামান্য পার্থক্য আছে, এই পার্থক্যটা একটু বুঝতে হবে। অতীতকালে শুরু হয়েছে এখনো চলতেছে, অথবা একটা নির্দিষ্ট সময় জুড়ে চলতেছে, এরকম যদি উল্লেখ থাকে তুমি প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ ইউজ করবা। এমিলি হ্যাজ বিন রিডিং ফর 3 আওয়ার্স, ও 3 ঘন্টা ধরে পড়তেছে। সে শুরু করছে হয়তো তোমার সন্ধ্যা 6টায় শুরু করছে, 9টা পর্যন্ত পড়তেছে সে 3 আওয়ার্স। শি হ্যাজ বিন রিডিং ফর 3 আওয়ার্স। আর কবে শুরু করছে না করছে কিচ্ছু বলা নাই, শুধু এখন কি অবস্থা বলা হয়েছে, এমিলি ইজ রিডিং রাইট নাও, যে এখন পড়তেছে। তাহলে রাইট নাও এই মুহূর্তে কি অবস্থা, শুধু এইটুকু ইঙ্গিত করা হয়েছে, সেন্স বোঝাচ্ছে এই মুহূর্তের অবস্থা, কিন্তু অতীতকালে শুরু হয়েছে কিনা, কতক্ষণ ধরে, এই ধরনের কোনো কিছু উল্লেখ নাই। সেখানে আমরা ইউজ করবো প্রেজেন্ট প্রোগ্রেসিভ। সো শি ইজ রিডিং রাইট নাও, এই মুহূর্তে সে পড়তেছে, আর 3 ঘন্টা ধরে পড়তেছে। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ। আশা করি দুটোর মধ্যে সূক্ষ্ম পার্থক্যটা বুঝতে পারছো। তাইলে আমরা যদি রাইট নাও বলি, তাহলে এখানের মধ্যে আমরা অবশ্যই বলবো সেখানের মধ্যে প্রেজেন্ট প্রোগ্রেসিভ, আর ফর 3 আওয়ার যেটা সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ। আশা করি বুঝতে পারছো। এখন দেখো প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, শুধু সেন্সটা বোঝার চেষ্টা করো, অনলি সেন্স। হ্যাঁ, অ্যাগেইন এখানে যে কন্টেন্টগুলো সেগুলো তুমি আমাদের দেশীয় প্রচলিত গ্রামার বইয়ের মধ্যে সবকিছু পাবা না এখানের মধ্যে, এই জন্য সেন্সটা একটু বোঝার চেষ্টা করো মনোযোগ দিয়ে। দেখো আমি 5 বছর ইংলিশ পড়ছি, আই স্টাডিড ইংলিশ ফর 5 ইয়ার্স।
আই হ্যাভ স্টাডিড ইংলিশ সিন্স আই ওয়াজ 8। এটার সাথে আই হ্যাভ বিন স্টাডিং ইংলিশ ফর 5 ইয়ার্স, 5 বছর ইংলিশ পড়তেছি। পার্থক্যটা কি? খুব সামান্য পার্থক্য আছে এখানের মধ্যে, পার্থক্য খুব বেশি না। একটা হচ্ছে আমি 5 বছর ইংলিশ পড়ছি, এটা কবে শুরু কবে শেষ কে ধরনের কোনো কিছু নাই, এখন কি অবস্থা কিছুই নাই, আমার অভিজ্ঞতা। এটা হচ্ছে আমার লাইফের একটা এক্সপিরিয়েন্স, আমার লাইফের একটা এক্সপিরিয়েন্স যে আমি 5 বছর ইংলিশ পড়ছি, আমার লাইফের একটা এক্সপিরিয়েন্স। আর আমি 5 বছর ধরে ইংলিশ পড়তেছি, আমি 2021 সালে পড়া শুরু করছি, 22 সাল 23 সাল 24 সাল 26 সালে এখনো পড়তেছি, চলমান আছে কাজটা। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আই হ্যাভ বিন স্টাডিং ইংলিশ ফর 5 ইয়ার্স। তা দুটোর মধ্যে পার্থক্য কি? দুটো ফর 5 ইয়ার্স। এইটা আমার লাইফের একটা এক্সপিরিয়েন্স, আর এইটা আমার লাইফে বর্তমানেও চলতেছে। লাইফ এক্সপিরিয়েন্স, কোন রিপিটেড ইভেন্ট, অতীতকালে কোনো কাজ হতে সময়ের উল্লেখ নাই, এগুলো প্রেজেন্ট পারফেক্ট। আশা করি এখন ক্লিয়ার হয়েছে জিনিসটা। ওকে, আর একটু উদাহরণ দিই যে আমাদের বার্ট, সে হচ্ছে আয়ারল্যান্ডে থাকে 2 বছর, এটার অভিজ্ঞতা, ও থাকছে 2 বছর। সেটা কবে থাকছে হইতে পারে 2001 সাল 2 সাল থাকছে সে, আমরা জানি না কবে থাকছে, এটার অভিজ্ঞতা, লাইফের অভিজ্ঞতা, 2 বছর ইংলিশ আয়ারল্যান্ডে থাকছে, বাট হ্যাজ লিভড ইন আয়ারল্যান্ড ফর 2 ইয়ার্স। আর আয়ারল্যান্ডে সে 2025 সালেই ঢুকছে, এখনো 26 সালে সে বসবাস করতেছে। সে হ্যাজ বিন লিভিং ইন আয়ারল্যান্ড ফর 2 ইয়ার, 2 বছর ধরে বাস করতেছে সে, 2 বছর ধরে এখনো আছে সে। সোফিয়া হ্যাজ ওয়ার্কড এট অ্যাপল ফর 4 মান্থস, সে 4 মান্থ অ্যাপলে কাজ করছে, এটা তার এক্সপিরিয়েন্স। এখন কোন 4 মান্থ কবে করছে আমরা কি হইতে পারে 2010 সালে কোনো একটা 4 মাসে কাজ করছে অ্যাপলের জন্য। আর সোফিয়া 2025 সালে ডিসেম্বর মাসে অ্যাপোলো ঢুকছে, এখন মার্চ মাস 4 মাস ধরে সে কাজ করতেছে, চলতেছে, এখনো চাকরি আছে তার। সো সোফিয়া হ্যাজ বিন ওয়ার্কিং এট অ্যাপল ফর 4 মান্থ। তাহলে কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলমান ঘটমান এরকম বোঝানোর জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর শুধু অভিজ্ঞতা, অতীতকালে কোনো একটা অভিজ্ঞতা, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আশা করি এখন আরেকটু ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, যারা হচ্ছে আজীবন শুধুমাত্র টেন্সের গঠন মুখস্থ করছো, আমি জানি তোমার জন্য কিছুটা কঠিন লাগতে পারে, কিন্তু তুমি এরপরে ঠান্ডা মাথায় একটু চিন্তা করলে তখন তোমার জিনিসগুলো ইজি লাগবে। হ্যাঁ, যারা মুখস্থ করে ছোটবেলায় যে হচ্ছে যে কোনো কাজ অতীতে সমাপ্ত হয়েছে কি তার ফল এখনো বর্তমান। তা আমাদের স্যার ছিল, স্যার বলতো যে, আমাদের স্যার জিনিসটা তো বুঝি নাই। হ্যাঁ, স্যার বললো যে এ আই হ্যাভ ইটেন রাইস, তুমি যে ভাত খাইছো এখনো পেটে আছে, হজম হয় নাই, তো এই জন্য প্রেজেন্ট পারফেক্ট। এইভাবে যদি বুঝে থাকো তাহলে তোমার আসলে টেন্সটা ভালো বুঝে হয় নাই। আসলে এরকম কোনো সংজ্ঞা নাই, এটা আমাদের গ্রামার বইয়ের মধ্যে কেন এই ধরনের সংজ্ঞা আসছে, আমি এই ধরনের কোনো সংজ্ঞা বাইরে কোনো গ্রামার বইয়ের মধ্যে পাই নাই, এটা কোনো সংজ্ঞাই না। এরকম পড়লে তুমি আসলে তোমার মাথার মধ্যে ঢুকবে না। তুমি হয়তো অতীতকালে সমাপ্ত হয়েছে, এখনো ফল বর্তমান, কি ফল বর্তমান, এগুলো মানে কি ধরনের কথা, ফল বর্তমান আবার কেমনে হয় এটা। প্রেজেন্ট পারফেক্টের সোজা হিসাব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট অতীতকালে হয়ে গেছে, টাইমের মেনশন করে নাই, লাইফ এক্সপিরিয়েন্স, লাইফ এক্সপিরিয়েন্স, কোন রিপিটেড ইভেন্ট, এই ধরনের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট। অতীতকালে হয়েছে, ফল বর্তমান, এগুলো ফালতু কথা। হ্যাঁ, এইভাবে বললে তোমার মনে থাকবে না জিনিসটা, তুমি বোঝার চেষ্টা করো যে কোথায় তুমি প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতেছো। আর সিম্পল পাস্ট কি, অতীতকালে হয়েছে, সময়ের উল্লেখ আছে, টাইমের উল্লেখ আছে, এটা হচ্ছে আমাদের সিম্পল পাস্ট। ওকে, আর একটু দেখি। আমি আমার হোমওয়ার্কটা ফিনিশ করে ফেলছি, অলরেডি ফিনিশ করে ফেলছি। কোনো কাজ যদি তুমি সমাপ্ত করে ফেলো, নতুন করে করার দরকার নাই, সো অলরেডি অ্যাডভার্ব ইউজ করতে পারি, আই হ্যাভ অলরেডি ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি করে ফেলেছি। দেখো কবে করছি, কি করছে না, কবে, এগুলো সময় টময় কত উল্লেখ নাই। হ্যাঁ, যদি বলতাম আই হ্যাভ অলরেডি ফিনিশড মাই হোমওয়ার্ক ইন মর্নিং, তখন তুমি আর প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করতে পারতো। সকালে আমি আমার হোমওয়ার্ক শেষ করছি, তখন তুমি বলতা আই ফিনিশড মাই হোমওয়ার্ক ইন মর্নিং, সকালে আমি আমার শেষ করছি। সকাল কথা বললেই তখন পাস্ট টেন্স হয়ে যেত, কিন্তু তুমি কোনো টাইম কথা বলো নাই। আসো, আমরা ফ্রাইডেতে একটা মুভি দেখছি, অন ফ্রাইডে, ডেটের আগে, বারের আগে অন বসে, বারের আগে অন বসে, প্রিপোজিশন পড়ছো না? তো আগে যা পড়ছো ওইগুলো ওইগুলো যখন চোখ এগুলো তখন এটা রিভাইজ ট্রাই করবা, তাহলে বেশি মনে থাকবে। উই স দ্যাট মুভি অন ফ্রাইডে, আমরা শুক্রবারে মুভিটা দেখছিলাম। এই শুক্রবার অন ফ্রাইডে উল্লেখ করে দেওয়ার লগে লাগে এটা সিম্পল পাস্ট হয়ে গেছে। তাহলে দেখো, আমরা এখন এখানে আছি, নাওতে আছি, আমাদের আয় এখন নাওতে, নাওতে বসে আমরা অতীতের দিকে চোখ দিচ্ছি। হ্যাভ ফিনিশড, কবে ফিনিশ করছি কোনো কিছু নাই, এটা আমরা সকালে না গতকালকে না বিকেলে কিছু কিছু বলি না এখানের মধ্যে, বাট নাইট হইতে পারে, এটা আমি কবে বলছি বলে নেই, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করছি। আর মুভি দেখার যে কাজটা, এটা ফ্রাইডে দেখছি, আমরা আছি কোথায়, আমরা আছি নাওতে, আমরা আছি এখন এখানে বসে কি
অতীতকালের কথা চিন্তা করতেছি। তাহলে বর্তমানে বসে যখন অতীতকালের কথা বলবো, সময়ের উল্লেখ থাকার লগে লগে সিম্পল পাস্ট টেন্স, টাইমের কথা মেনশন করে নাই, প্রেজেন্ট পারফেক্ট। আর কোথায় প্রেজেন্ট পারফেক্ট? লাইফ এক্সপেরিয়েন্স, প্রেজেন্ট পারফেক্ট। কোন রিপিটেড ইভেন্ট, প্রেজেন্ট পারফেক্ট। ওকে, তাহলে কিছু মার্কার দেখি আমরা প্রেজেন্ট পারফেক্টের মধ্যে। অলরেডি, এভার, নেভার, ইয়েট, সিন্স, সোফার, এগুলো প্রেজেন্ট পারফেক্ট আমরা ব্যবহার করি। সিম্পল পাস্ট কোনগুলো? লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মানডে, ইন 1979, at noon, 2 days ago, 2 years ago, yesterday, এগুলো এই ধরনের ওয়ার্ড থাকলে আমরা সরাসরি সিম্পল পাস্ট। দেখো, আমি চায়না ইন্ডিয়া ট্রাভেল করছি। কবে করছি, কখন করছি, কোনো কিছু নাই, আমার এক্সপিরিয়েন্স। আই ট্রাভেল টু চায়না ইন ইন্ডিয়া, ট্রাভেল করছি। আই হ্যাভ হ্যাড ভেরি শর্ট হেয়ার, আমার খুব ছোট চুল ছিল। কিন্তু কবে ছিল এরকম না, আমার ছোট চুল, আমার টাইমের উল্লেখ নাই। হাই স্কুলে থাকতে, কলেজে থাকতে এরকম কিছু নাই, কোনো সময়ের কথা উল্লেখ নাই এখানের মধ্যে। আমার আমার ছোট চুল ছিল। আই হ্যাভ সিন এ ফেমাস পার্সন, আমি একটা ফেমাস পার্সন দেখছি। কবে দেখছি? গতকাল দেখছি না, গত বছর দেখছি, বা 8 বছর আগে দেখছি, হয়তো। কিছু উল্লেখ নাই। তাহলে কোনো কাজ অতীতে সমাপ্ত হয়েছে, সময়ের ব্যাপারে কোনো কথাবার্তা নাই, প্রেজেন্ট পারফেক্ট। আমি চাইনা ট্রাভেল করছি ইন 2009, তাহলে সালের আগে, ইয়ারের আগেই বসে, ইন বসে, তাই না? আর ট্রাভেল টু চায়না ইন 2009, আর ট্রাভেল টু ইন্ডিয়া লাস্ট মার্চ। সময় উল্লেখ করার সাথে সাথে সিম্পল পাস্ট হয়ে গেছে। হাই স্কুলে দেখতে আমার ছোট চুল ছিল, আই হ্যাড শর্ট হেয়ার ইন হাই স্কুল। আচ্ছা, এখানে এই হ্যাবটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের হ্যাব, প্রেজেন্ট পারফেক্টের অক্সিলারি। আর এই হ্যাবটা হচ্ছে মেইন ভার্বের ভি3, মেইন ভার্বের ভি3। তাহলে আমার হাই স্কুলে থাকতে ছিল ছোট চুল। আমি একটা ফেমাস পার্সন দেখছি 8 বছর আগে দেখছি, যখন সময় উল্লেখ করে দিছি 8 বছর আগে, 8 ইয়ার্স এগো, তখনই সিম্পল পাস্ট হয়ে গেছে। সো ফেমাস পার্সন 8 ইয়ার্স এগো। তাহলে প্রেজেন্ট পারফেক্ট সিম্পল পাস্টের মধ্যে মেইন পার্থক্যটা হচ্ছে সময়ের উল্লেখ আছে নাকি নাই। সো কমপ্লিটেড পাস্ট অ্যাকশন অফেন উইথ পাস্ট টাইম ওয়ার্ডস নাও থাকতে পারে, ইয়েস্টারডে, লাস্ট ইয়ার এগো। আর এই সকল ক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট ব্যবহার করব। মে এক্সপ্রেস সিকোয়েন্স অফ পাস্ট অ্যাক্টিভিটি, সিকোয়েন্স অফ পাস্ট অ্যাক্টিভিটি থাকতে পারে। কি জিনিস, চলো একটু দেখে আসি। আমাদের টিচার এমিলি, ইন দ্য মর্নিং আই রিড এ বুক, সকালে একটা বই পড়ছিলাম, সকালে একটা বই পড়ছিলাম। দেন আই রোড মাই বাইক, এরপর আমি বাইক চালাইছিলাম। দেখো সিকোয়েন্স অনুযায়ী ঘুরতেছে। এরপর কি করছে? আফটার দ্যাট আই ওয়েন্ট ফর ওয়াক, এরপর আমি হাঁটতে বেরিয়েছিলাম। দেন আই টুক এ ন্যাপ, এরপর আমি একটা ন্যাপ নিয়েছিলাম। লেটারে কুক ডিনার, এরপর ডিনার কুক করছিলাম। ফাইনালি আই ওয়াচ টিভি, টিভি দেখছিলাম। তাহলে কি কি করছে? সিকোয়েন্স অফ অ্যাক্টিভিটিস করছে, পর্যায়ক্রমে করছে। কি হচ্ছে? আই রিড আ বুক, রোড মাই বাইক, ওয়েন্ট ফর ওয়াক, টুক এ ন্যাপ, কুক ডিনার এন্ড ওয়াচ টিভি। তাহলে অতীতকালে কোনো ঘটনা ঘটে গেছে, সিকুয়েন্সিয়ালি ঘটছে, সবগুলা সিম্পল পাস্ট। অতীতকালে একটা ঘটনা, এখন আমরা এটাকে একটু লেন্সটা বড় করি, চলো কি অবস্থা দেখি। আমরা এখন অতীতকালে দুটা ঘটনা আমরা একসাথে ঘটাবো, একসাথে চলতে থাকবে। 5 মিনিটে জুম করতেছি আমরা। ও যখন বই পড়তেছিল তখন সে কফিও খাইতেছিল। সো ওয়াইল আই ওয়াজ রিডিং, আই ওয়াজ ড্রিঙ্কিং কফি। তাহলে অতীতকালে একটা ঘটনা চলতেছিল বোঝানোর জন্য পাস্ট প্রগ্রেসিভ। when I was reading, I was drinking, দুটাই আমাদের পাস্ট প্রগ্রেসিভ। I was reading, I was drinking, দুটাই পাস্ট প্রগ্রেসিভ। অতীতকালে দুটো অ্যাক্টিভিটি যদি at the same time two activities in progress, অতীতকালে দুটো ঘটনা একসাথে চলতেছিল, দুটাই পাস্ট প্রগ্রেসিভ। while I was reading, I was drinking coffee, যখনই পড়তেছিলাম তখনই কফি খেতেছিলাম। অতীতকালে দুটো ঘটনা একসাথে চলতেছিল, দুটাই পাস্ট প্রগ্রেসিভ। অপরদিকে অতীতকালে একটা ঘটনা চলতেছিল, মাঝখানে টুক করে একটা ঘটে গেছে। দেখি এরকম কি আছে? while I was riding my bike, যখন বাইকটা চালাইতেছিলাম, someone said hey, কে যেন আমাকে ডাক দিছে, কে যেন আমাকে এই বললো। অতীতকালে কোন একটা কাজ চলার সময় ভিতরে একটা ঘটনা ঘটে গেছে, এটা চলতেছিল, ভিতরে হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেছে। যেটা চলতেছিল সেটা পাস্ট প্রগ্রেসিভ, আর যে ঘটনা ইন্টারাপ্ট করছে মাঝখান দিয়ে সেটা হচ্ছে সিম্পল পাস্ট। তাইলে আমি যখন ঘুমাইতেছিলাম বেল বাজে উঠছিল, বাসায় একটা বেল বাজে উঠছে, তাহলে এই বেল বাজাটা আমার ঘুমানোটাকে ইন্টারাপ্ট করছে। তাহলে while I was sleeping the bell rang, অতীতকালে একটা কাজ চলতেছিল, কি বলতে পারি আমরা? যে while I was sleeping, ঘুমাইতেছিলাম, দা বেল র্যাং, বেলটা বাজে উঠছে। দেখো এখন আমরা
মুখস্থ যদি করি তখন তোমার জিনিসপত্রগুলো মাথায় ঢুকবে না। মুখস্থ করো না যে তোমার হচ্ছে যে ওয়াইল থাকলে এরপরেরটা তোমার হচ্ছে যে পাস প্রোগ্রেসিভ। তারপরেরটা পাস প্রোগ্রেসিভ, কেমনে পাস প্রোগ্রেসিভ? ওয়াইল থাকলে তো পরেরটা পাস প্রোগ্রেসিভ হইলে পরেরটা পাস সিম্পল হইতে পারে। সেন্স বুঝতে হবে, মিনিং বুঝতে হবে। দুটা কাজ একসাথে অনগোয়িং, দুটাকে একসাথে চলতেছিল। যখন আমি পড়তেছিলাম তখন আমি কফিও খাইতেছিলাম। দুটা কাজ একসাথে চললে দুটা পাস প্রোগ্রেসিভ। আর একটা চলতেছিল আর একটা ওটার মধ্যে টুপ করে ঘটে গেছে, ইন্টারাপ্ট করছে। ওইটা যেটা ইন্টারাপ্ট করছে ওটা পাস সিম্পল, আর যেটা চলতেছিল ঘটতেছিল চলমান ওটা পাস প্রোগ্রেসিভ। আশা করি এখন বুঝতে পারছো। সো মিনিং ইজ ইম্পর্টেন্ট, স্ট্রাকচার ইম্পর্টেন্ট না, সেন্সটা ধরতে পারতে হবে তোমাকে। তাহলে আমরা দেখলাম যে পাস প্রোগ্রেসিভ মানে হচ্ছে একটা অ্যাক্টিভিটি অতীতকালে চলতেছিল, এগেইন স্টেটিভ ভার্বের কোনো প্রোগ্রেসিভ টেন্স নাই, অ্যাকশন ভার্ব হইতে হবে। আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখবো অতীতকালে হয় দুটা ঘটনাই চলমান, অথবা একটা চলার সময় একটা মাঝখান দিয়ে ঘটে গেছে। যেটা মাঝখান দিয়ে ঘটে গেছে ওটা সিম্পল পাস্ট। এবার চলো তাহলে আমরা কয়টা টেন্স পড়লাম? প্রেজেন্ট টেন্সে 4টা বললাম, পাস্ট টেন্সে সিম্পল পাস্ট এবং পাস্ট প্রোগ্রেসিভ, এগুলো পড়ে ফেললাম। যদি মাথায় কিছু না ঢোকে কোনো সমস্যা নেই, আমি ক্লাসের শেষে 15 মিনিটে একটা গ্লান্স শেষ করে দিব, ওইটুকু জানলে তোমার হবে। অতীতকালে দুইটা ঘটনা ঘটে গেছে, অতীতকালে দুটো ঘটনা ঘটে গেছে। একটা হলো সিনেমা শুরু হয়েছে, একটা আমরা সিনেমা হলে বসেছি। মুভি শুরু হয়েছে, এটা অতীতকালে ঘটছে, আমরা সিনেমা হলে গেছি, এটা অতীতকালে ঘটছে। অতীতকালে দুইটা ঘটনা যদি ঘটে থাকে, যে ঘটনাটা যে ঘটনাটা আগে ঘটছে সেই ঘটনাটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে আমরা দেখি তো, ওয়েন উই অ্যারাইভড, তাহলে আমরা যখন পৌঁছাইছি। তা মুভি, দেখো মুভি হচ্ছে তোমার কিন্তু 7টা শুরু হয়েছে, স্টার্টেড অথবা হ্যাড স্টার্টেড। স্টার্টেড হলে লাইক দাও, আর হ্যাড স্টার্টেড হলে লাভ দাও। অতীতকালে দুইটা ঘটনা ঘটে গেছে, তার মধ্যে একটা আগে ঘটছে একটা পরে ঘটছে। যেটা আগে ঘটে গেছে সেটা পাস্ট পারফেক্ট। তাহলে কোনটা? when we arrived the movie, when we arrived the movie had started। কারণ কি, মুভিটা স্টার্ট হওয়ার কাজটা কি আগে ঘটছে, 7টা বাজে ঘটছে, আমরা পৌঁছানোর কাজটা পরে ঘটছে 7টা 45-এ। তাহলে অতীতকালে দুইটা ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে ঘটবে সেটা হচ্ছে, যেটা প্রথম ঘটনা যেটা, সেটা হচ্ছে সময়ের বিচারে যে ঘটনাটা প্রথম সে পাস্ট পারফেক্ট, আর সময়ের বিচারে যে ঘটনাটা পরে সে ঘটনাটা সিম্পল পাস্ট। তাহলে মুভিটা 7টা শুরু হয়েছে, মুভি ঘটনা ঘটার কাজটা শুরুতে ঘটছে, সময়ের বিচারে ওইটাই আগে, আর আমরা আমাদের বোঝানোর কাজটা পরে। তাহলে when we arrived the movie had started। ওকে, সো যেটা হ্যাপেন্ড ফার্স্ট সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর বাকি ঘটনাটা সিম্পল পাস্ট। ওকে, তাহলে আমরা বলতে পারি পাস্ট পারফেক্টের বাংলাকে দিতে পারি অধিকতর অতীত, যেটা ওই 7টা বাজে যেটা ঘটেছিল অধিকতর অতীত, তাই না? সো এখানে দুটা জিনিস, বিফোর এবং আফটার, এই দুটো মনে রাখা লাগবে। বিফোর অর্থ পূর্বে, পাস্ট পারফেক্ট টেন্সকে বিফোরের পূর্বে প্লেস করবা। বিফোর অর্থ পূর্বে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সটা বিফোরের পূর্বে প্লেস হবে। আফটার অর্থ পরে, তাহলে পাস্ট পারফেক্টটা আফটারের পরে প্লেস হবে। তাহলে আমরা যে এক্সাম্পলটা, আমরা খুব প্রিয় এক্সাম্পলটা, দ্য পেশেন্ট, পেশেন্ট মারবা না ডাক্তারকে মারবা, তাই না? পেশেন্টকে মারি চাই, ডাক্তারকে মারলে তো আবার সমস্যা আছে। পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। না, আমরা মাঝে মধ্যে ডাক্তারকে মারি ফেলতাম তখন। হ্যাঁ, মানে যারা ডাক্তার, হ্যাঁ, মানুষ দুই প্রকার। হ্যাঁ, এক গ্রুপ ডাক্তার, এক গ্রুপ ডাক্তার বিরোধী। মানে যারা ডাক্তার না ওরা সবাই ডাক্তার বিরোধী, ওরা ডাক্তারকে পছন্দ করে না। হ্যাঁ, জানি না কেন। মানে এখানে মানুষের, এখানে কত 20 কোটির মতো মানুষ আছে, তো এখানে ধরো 1 লাখ 2 লাখ ডাক্তার আছে, আর বাকি যারা আছে ওরা কেউ ডাক্তারকে পছন্দ করে না। হ্যাঁ, ধর বাসে কোথাও গেছি, যাচ্ছি হয়তো বা ট্রেনে কোথাও যাচ্ছি, এক পাশের জনের সাথে কথা ভুলে বলে ফেলছি আমি ডাক্তার। এখন এরপরে সে শুরু করবে, আর এক ডাক্তার কাছে গেছিলাম, সে এবার আমি সময় দিনে দেখে নাই, সে যে কত ভুল ট্রিটমেন্ট করছে, সে তো কত খারাপ। এগুলা আমি এখন কোথাও গেলে তো বলি না যে আমি কি বলি না, মানে বললেই তো মানে ঘটনা খারাপ করি, যে এখন তো বলা শুরু। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা ডাক্তারকে মারলাম না। তাহলে পেশেন্ট মরে যাওয়ার কাছে আগে ঘটছে, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, যে কাজটা আগে ঘটছে, পেশেন্ট হ্যাড ডাইড, আগে ঘটছে, যেটা পূর্বে ঘটছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর ডাক্তার কি পরে আসছে। আর ডাক্তার আসার পরে যদি মারা যেত তখন আমরা তখন বলতাম দা
ডক্টর হ্যাড কাম আফটার দ্য পেশেন্ট ডাইড। ওকে, রুগী মারা যাওয়ার কাজটা পরে ঘটছে এখানের মধ্যে। ওকে, তাহলে অতীতকালে দুটা ঘটনা যদি ঘটে, যেটা আগে ঘটছে, যে কাজটা আগে ঘটে গেছে সেই কাজটা হচ্ছে পাস্ট পারফেক্ট। যে কাজটা পরে ঘটছে, সময়ের কথা যে কাজটা পরে ঘটছে, সেটা আমরা পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করব। এখন এই কোশ্চেনটা আনসার, আরে এখন এখানে আবার সঠিক উত্তরটা, সরি একটু ভুলে গেল জিনিসটা, এখানে সঠিক উত্তরটা হয়ে গেল, কোশ্চেনটা করতে পারলাম না। এটা 44 বিসিএস একটা প্রশ্ন। আচ্ছা ধরো সঠিক উত্তর নাই। মাই ফাদার ড্যাশ বিফোর আই কেম। তাইলে এই স্ট্রাকচারটা দেখে তুমি চিন্তা করলা বিফোর আই কেম, তাইলে এটা যদি সিম্পল পাস্ট হয়ে থাকে, বিফোর অর্থ পূর্বে, বিফোর অর্থ পূর্বে, তাহলে বিফোরের পূর্বে আমরা বসাবো পাস্ট পারফেক্ট, আর আফটারের পরে বসাবো, আফটারের পরে বসাবো পাস্ট পারফেক্ট। তাহলে বিফোরের পূর্বে বসাবো পাস্ট পারফেক্ট। তাহলে মাই ফাদার কোনটা হবে এখানের মধ্যে, কোনটা হবে আমাদের উড বি লিভিং, হ্যাড বিন লিভিং, হ্যাড লেফট, উইল লিভ। কোনটা এখানের মধ্যে পাস্ট পারফেক্ট আছে, একমাত্র হ্যাড লেফট। মাই ফাদার হ্যাড লেফট বিফোর আই কেম। তাহলে অতীতকালে আমার বাপ আসার পূর্বে, ত্যাগ করার পূর্বে আমি আসছিলাম, আমি 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 আসার পূর্বে আমার বাপ এখান থেকে স্থানটা ত্যাগ করছে, আমি আসার পূর্বে আমার বাপ স্থানটা ত্যাগ করছে, যে কাজটা আগে ঘটে গেছে সেই কাজটা হলো পাস্ট পারফেক্ট। পরীক্ষার মধ্যে এইভাবে প্রশ্ন আসবে তোমার। তাহলে আমরা পাস্ট টেন্সের মধ্যে সিম্পল পাস্ট পড়ে ফেললাম, পাস্ট প্রোগ্রেসিভ পড়ে ফেললাম, পাস্ট পারফেক্ট পড়ে ফেললাম। আমরা একদম ক্লাস শেষ দিকে চলে আসছি, হ্যাঁ বেশিক্ষণ নাই ক্লাস। এখন আমরা দেখব অতীতকালে একটা নির্দিষ্ট সময় জুড়ে একটা কাজ চলতেছিল, ঘটতেছিল বোঝানোর জন্য পাস্ট পারফেক্ট প্রোগ্রেসিভ। যেমন সে গত পরশু ধরলাম সে 1 ঘন্টা ধরে ওয়েট করতেছিল, she had been waiting for an hour। অতীতকালে কোন একটা নির্দিষ্ট সময় জুড়ে কোন একটা কাজ চলতেছিল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, she had been waiting for an hour। তাহলে আমরা পাস্ট টেন্সে 4টা টেন্স পড়লাম। এখন আসো অত্যন্ত গুরুত্বপূর্ণ টেন্স, সেটা হলো ফিউচার টেন্স। কতভাবে ফিউচার প্রকাশ করতে পারি আমরা? এম গোয়িং, ইজ গোয়িং, আর গোয়িং টু প্লাস বেস ফর্ম দিয়ে ফিউচার বোঝাতে পারি। এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু এবং ভার্বের বেস ফর্ম, এটা দিয়ে ফিউচার বোঝানো যায়। শ্যাল উইল ভার্বের বেস ফর্ম, এটা দিয়ে ফিউচার বোঝানো যায়। কি বুঝি আমরা ফিউচার দিয়ে? টু মেক প্রেডিকশন, হ্যাঁ কোনো একটা প্রেডিকশন করার জন্য। সো আমরা বলতে পারি ইউ আর গোয়িং টু লাভ দিস লেসন, যে এখন ফিউচার টেন্স যেটা পড়বো তোমরা এটা পছন্দ করবা। ইউ উইল লার্ন সো মাচ, অনেক কিছু তুমি শিখবা, এরকম প্রেডিকশন, তুমি অনেক কিছু শিখবা, ইউ উইল লার্ন। তাইলে আমরা বি গোয়িং টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা দিয়ে ফিউচার বুঝাতে পারি। শ্যাল উইল ভার্বের বেস ফর্ম, এটা দ্বারা ফিউচার বুঝাতে পারি। পার্থক্য কি এখানের মধ্যে? উইল এবং বি গোয়িং টু দুইটা দ্বারা ফিউচার বুঝাইলেও ব্যবহারে পার্থক্য আছে। এখন ব্যবহার কি পার্থক্য, এর আগে আমরা কয়েকটা সেন্টেন্স নিয়ে চলে একটু আমরা পড়ি। হ্যাঁ, তো তুমি ধরো আজকে তুমি একটা, তোমার কিছু ঘটনা ঘটবে আজকে, হ্যাঁ, তো এখানে আমরা যে ঘটনা ঘটবে সেটার উপর কিছু বক্তব্য শুনবো আমরা। হ্যাঁ, এই ভদ্রমহিলা সে বলতেছে আই উইল সি, আমি দেখবো, ইফ এনিওয়ান ওয়ান্টস টু গো সি এ মুভি উইথ মি, যে আমার লোককে একটা মুভি দেখতে চাই কিনা আমি দেখবো। আই উইল সি, আই উইল সি, আমি দেখবো কি আমার লোক একটা মুভি দেখতে যায় কিনা। সে বলতেছে আই এম হ্যাভিং ডিনার উইথ এ ফ্রেন্ড টু নাইট, যে আজ রাতে আমার বন্ধুর সাথে আমি হচ্ছে যে ডিনার করতে যাচ্ছি। ফিউচারের কথা, ভবিষ্যৎকালের কথা, কিন্তু সাবজেক্টের লগে এম ইজ আর, ভার্বের লগে আইএনজি, তাহলে এটা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স, এটা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স। তাহলে প্রেজেন্ট প্রোগ্রেসিভ ইউজ করছে ফিউচার বোঝানোর জন্য। সাবজেক্টের সাথে উইল বা বেস ফর্ম, তাও ফিউচার বুঝাইছে। আই উইল বি ফ্লাইং টু নিউ ইয়র্ক দেন, তো ডিনার করার পর আমি নিউ ইয়র্কে ফ্লাই করতে থাকবো। ভবিষ্যৎকালে একটা সার্টেন টাইম জুড়ে একটা কাজ চলতে থাকবে। আই উইল বি ফ্লাইং টু নিউ ইয়র্ক দেন, এরপর আমি নিউ ইয়র্কে উড়ে যেতে থাকবো। সাবজেক্টের সাথে শ্যাল বি উইল বি ভার্ব লাগে আইএনজি, ভবিষ্যৎকালে একটা কাজ চলতে থাকবে, একটা কাজ চলতে থাকবে।
ভবিষ্যৎকালে টাকা চলতে থাকলে সেটা ফিউচার প্রোগ্রেসিভ। মাই প্লেন লিভস এট 7 শার্প, আমার প্লেন ঠিক 7টা বাজে এয়ারপোর্ট থেকে ছাড়বে। ভবিষ্যৎকাল বোঝানোর জন্য, এটা ফিউচার কিন্তু, ফিউচার বোঝানোর জন্য ইউজ করলাম সিম্পল প্রেজেন্ট। মাই প্লেন লিভস, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, ব্যাপার সাথে এস বা ইয়েস যুক্ত হয়েছে, তাইলে ভবিষ্যৎকাল বোঝানোর জন্য ব্যবহার করলাম আমরা এখানের মধ্যে সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে ভবিষ্যৎকাল বুঝাতে পারি। আমরা আসতেছি, কখন কোন ক্ষেত্রে বুঝাতে পারি, আমরা আসতেছি। আই এম গোয়িং টু টেক ইট ইজি টু নাইট, টেনশন করতেছে আজকে রাতে সে ডিনার করবে, যাবে এরপরে, হ্যাঁ। আই এম গোয়িং টু টেক ইট ইজি টু নাইট, আমি এইটা খুব ইজিলি নিতে যাচ্ছি। তাহলে বি গোয়িং টু প্লাস ভার্বের বেস ফর্ম, তাও ফিউচার টেন্স বুঝাইতেছি। অনেকগুলো সেন্টেন্স নিয়ে কথা বলতেছি। আই উইল গো সি এ মুভি উইথ ইউ, তোমার একটা মুভি দেখবো। তাহলে সেন্টেন্সগুলো আরেকবার একটু পড়ে আসি সামারি করার আগে। ভবিষ্যৎকাল বোঝানোর জন্য আই উইল সি, আমি দেখবো। আই এম হ্যাভিং ডিনার উইথ এ ফ্রেন্ড টু নাইট, আমি আজকে আমার বন্ধুর সাথে ডিনার করবো। তাহলে ফিউচার বোঝানোর জন্য আমরা এখানে প্রেজেন্ট প্রোগ্রেসিভ ইউজ করলাম, যে এম ইজ আর ভার্ব লাগা এনজি। আই উইল বি ফ্লাইং টু নিউ ইয়র্ক দেন, এরপর আমি নিউ ইয়র্ক ভ্রমণ করতে থাকবো, উঠতে থাকবো, ভবিষ্যৎকালে টাকা চলতে থাকবে, ফিউচার প্রোগ্রেসিভ। মাই প্লেন লিভস এট 7 শার্প, 7টা বাজে আমার প্লেন এয়ারপোর্ট ত্যাগ করবে। ভবিষ্যৎকাল বোঝানোর জন্য সিম্পল প্রেজেন্ট। আই এম গোয়িং টু টেক ইট ইজি টু নাইট, আমি এটা খুব ইজিলি গ্রহণ করতে যাচ্ছি। ভবিষ্যৎকাল বোঝানোর জন্য বি গোয়িং টু ভার্বের বেস ফর্ম। আই উইল গো সি মুভি উইথ ইউ, তোমার একটা মুভি দেখবো। এতভাবে যে ফিউচার টেন্স প্রকাশ করলাম, কোনটা দ্বারা কি বোঝায় চলো। যখন আমরা উইল ব্যবহার করি, ওখানে কোন একটা আনপ্ল্যান্ড ইভেন্ট অথবা স্পন্টেনিয়াস কোন একটা সিদ্ধান্ত আমাদের। তাহলে স্পন্টেনিয়াস ডিসিশন, আনপ্ল্যান্ড ইভেন্ট, যে সময় সে বলতেছে ওই সময় তার উইলিংনেস বোঝাচ্ছে, এই ক্ষেত্রে আমরা শেল বা উইল ব্যবহার করি। তাইলে মেয়েদেরকে বলি, তোমাকে কোনো ছেলে যদি বলে, সে যদি বলে আই উইল ম্যারি ইউ, এটা বলে যদি কিছু করে ফেলে, তখন তুমি ওকে বুঝো ও তো এটা আসলে ফার্ম কোনো বিলিফ না, এটা আনপ্ল্যান্ড একটা ইভেন্ট, স্পন্টেনিয়াস ডিসিশন। আই উইল ম্যারি ইউ বলছে, বলতো আই উইল ম্যারি ইউ। এরপরে তুমি হচ্ছে যদি কান্নাকাটি করো তাহলে লাভ নাই, বলবা যে না তুমি সঠিক টেন্সে বলো। তোমার কোনো ছেলে যদি বলে আই উইল ম্যারি ইউ, তুমি বলবা না এটা আরিফিন ভাইয়া ক্লাসে পড়াইছে, এই যে উইল দিয়ে বললেও হবে না। উইল মানে হচ্ছে আনপ্ল্যান্ড ইভেন্ট, স্পন্টেনিয়াস ডিসিশন, এটা আমরা তোমার ইচ্ছা প্রকাশ করছো, জাস্ট উইলিংনেস, ফার্ম কোনো বিলিফ টিলিফ নাই, এটা বিশ্বাস নেই কথার মধ্যে। তাহলে কোন কথাটা বললে তুমি বিশ্বাস করবা, কোনটা বলে বিশ্বাস করবা, হ্যাঁ। সো দেখো কোনটা প্ল্যান্ড অ্যারেঞ্জমেন্ট। প্ল্যান্ড অ্যারেঞ্জমেন্ট অফেন উইথ এ ফিউচার টাইম মার্কার, এই সকল ক্ষেত্রে তুমি ফিউচার বোঝানোর জন্য প্রেজেন্ট প্রোগ্রেসিভ ইউজ করবা। ওকে, তাহলে এই যে সে সেন্টেন্সে বললো আই এম হ্যাভিং ডিনার উইথ এ ফ্রেন্ড টু নাইট, আজকে রাতে আমি ডিনার করতে যাচ্ছি, আজকে ডিনার করব। এই যে আজকে রাতে ডিনার করব, এটা প্ল্যান্ড অ্যারেঞ্জমেন্ট, সে আজকে রাতে অবশ্যই করবে, ফার্ম ফিউচার প্ল্যান। তাহলে কোনো ফার্ম ফিউচার প্ল্যান যদি থাকে, ফার্ম ফিউচার প্ল্যান যদি থাকে অফেন উইথ এ ফিউচার টাইম মার্কার, সেখানে আমরা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স ইউজ করি। ক্লিয়ার? ওকে, তাহলে সে যদি বলে যে আই এম ম্যারিং ইউ দিস ইয়ার, এই বছর তোমাকে আমি বিয়ে করবো, হ্যাঁ, তাহলে তুমি বিশ্বাস করতে পারো কিছুটা, যে তুমি দেখবে যে কোন টেন্স ব্যবহার করছে। যদি আই উইল ম্যারি বললে তাহলে কিন্তু হবে না, উইল ম্যারি বললে কিন্তু তোমার সেক্ষেত্রে কি এমনি তোমার সাথে টাইম পাস করতেছে, এমনি টাঙ্কি মারতেছে এমনি হুদাই, হ্যাঁ, ও উদ্দেশ্য খারাপ আছে এখানের মধ্যে। উইল বললে তুমি বিশ্বাস করবে না এখানের মধ্যে, হ্যাঁ। ওই যে কিছু ম্যাট্রিমোনিয়াল গ্রুপ আছে না তোমার, তো ওইখানে যখন কেউ তোমার ইয়া পোস্ট করে, তোমার হচ্ছে যে এগুলো ফাটকাবাজি বেশিরভাগ ম্যাট্রিমোনিয়াল এগুলো, তো যখন কেউ ইয়া ওরা ইয়া দেখতেছে তোমার ধরো বর দেখতেছে এখানের মধ্যে ইয়া দিল, বিজ্ঞাপন দিল, তো কিছু লোকজন হচ্ছে তোমার তখন ওরা নকটক দেয়, তখন কি করে, তখন ওই চ্যাট করে শুধুমাত্র ওই সময় পাস করার জন্য হুদাই এগুলা। তো আমার লাইফের এক্সপিরিয়েন্স নাই, যেহেতু আমি খুবই ছোট বয়সে বিয়ে করছি, হ্যাঁ। তো একজন যাকে একদম ভালো লাগছে ওরে বিয়ে করছি, সো আমার লাইফে এর এক্সপিরিয়েন্স নাই খুব একটা। আমি খুবই আমার বয়স তখন 17 বছর ছিল যখন আমি বিয়ে করি। তো তোমাদেরকে বলতেছে আর কি ব্যাপারটা। উইল বললে এই কথা কোনো বিশ্বাস নাই, তুমি উইল মুইল হবে না ভাই, অন্য টেন্স ঠিক করে বলো, টেন্স ঠিক করো। তার প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্সে যদি বলে তাহলে বুঝবে যে হ্যাঁ ওর ফিউচার প্ল্যান আছে, তবে একটা টাইম মার্কার থাকতে হবে যে তুই বিয়ে কবে করবো ভাই, বলো যে দিস মান্থ দিস ইয়ার, কবে বলো, টাইম বলো, ফিউচার টাইম মার্কার বলো, টাইম মার্কার দিয়ে বলতে হবে। ওকে, আর কোনোভাবে কি ফার্ম ইভেন্ট বোঝানো যায়? হ্যাঁ বোঝানো যায়। আমরা আরেকটা হচ্ছে প্ল্যান ফিউচার ইভেন্ট বোঝানোর জন্য বি গোয়িং টু ভার্বের বেস ফর্ম। আই এম গোয়িং টু ম্যারি ইউ, এটা বললে বুঝবা যে এটা প্ল্যান ফিউচার ইভেন্ট আছে, এটাও আসলে সঠিক, হ্যাঁ। আই এম গোয়িং টু ম্যারি ইউ যদি বলে
তাহলে বি গোয়িং টু ভার্বের বেস ফর্ম, এটা প্ল্যান কোন ফিউচার ইভেন্ট, প্ল্যান্ড ফিউচার ইভেন্ট, টাইম মার্কার নাই অবশ্যই এখানের মধ্যে। আর একটা হচ্ছে আমাদের প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্স দিয়ে যদি কেউ ফিউচার ঘটনা বোঝায়, তখন বুঝতে হবে যে ও আসলে এখানের মধ্যে কি আছে, একটা প্ল্যান অ্যারেঞ্জমেন্ট আছে, ফার্ম একটা ব্যাপার, এটা ঘটবে ভবিষ্যতে। সো আই এম হ্যাভিং ডিনার উইথ এ ফ্রেন্ড টু নাইট, হ্যাঁ, ফার্ম ওর ফিউচার প্ল্যান আছে। তাহলে আমরা প্রেজেন্ট প্রগ্রেসিভ দিয়েও আমরা ফিউচার বুঝাইতে পারি, আবার আমরা হচ্ছে যে বি গোয়িং টু ভার্বের বেস ফর্ম দিয়েও ফিউচার বুঝাইতে পারি, আবার শ্যাল উইল দিয়েও ফিউচার বুঝাইতে পারি। তো উইল দিয়া এটা জাস্ট স্পন্টেনিয়াস, আর মনের হাবিল আসে, আমি ইচ্ছে হচ্ছে বলছি, হ্যাঁ ইচ্ছে হচ্ছে বলছি, এমনি এটা আসলে করবে কি করবো না কোনো ফার্ম কোনো ব্যাপার না, এমনি জাস্ট উইলিংনেস ওই মুহূর্তে বলার সময়, পরে আর ওর এটা সিদ্ধান্ত থেকে শেষ করে আসছে। এইবার আসো, মাই প্লেন লিভস অ্যাট 7 sharp। তুমি বললে যে ভাই ভবিষ্যৎ বোঝানোর জন্য আবার সিম্পল প্রেজেন্ট টেন্স কেন ইউজ হইলো? যেই ঘটনাটা তোমার আউট অফ কন্ট্রোল, স্কেজুল বোঝানোর জন্য, ইটিনারারি, বিমান যে ছাড়বে 7টায়, তুমি না গেলেও ছাড়বে, তোমার কোনো কন্ট্রোল নাই, ভ্রমণ বৃত্তান্তের উপরে, স্কেজুলের উপরে, মিটিং এর উপরে, মিটিং স্টার্টস এট, মিটিং স্টার্টস এট কবে 5 PM, যে 5টায় মিটিংটা শুরু হবে, তুমি না গেলে শুরু হবে মিটিংটা। তাহলে প্লেনটা তুমি যদি নাও যদি প্লেনটা তোমাকে ছেড়ে চলে যাবে সে। তাহলে যে ঘটনাটা স্কেজুল আছে, তোমার কন্ট্রোলের মধ্যে নাই, তুমি না চাইলে ঘটনাটা হবে, সে সকল ক্ষেত্রে ফিউচার বোঝানোর জন্য সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে হবে। সো মাই প্লেন লিভস অ্যাট 7, মাই প্লেন উইল লিভ না, মাই প্লেন লিভস অ্যাট 7 sharp। তাহলে আমরা এখানের মধ্যে কি হইলো, ফিউচার বোঝানোর জন্য আমরা কি কি ব্যবহার করলাম, উইল দিয়ে জাস্ট স্পন্টেনিয়াস ডিসিশন, উইলিংনেস, প্রেজেন্ট প্রগ্রেসিভ দিয়ে ফার্ম ফিউচার প্ল্যান, টাইম মার্কার সহ বুঝাইছি। তারপরে হচ্ছে আমরা বি গোয়িং টু ভার্ব বেস ফর্ম দিয়ে প্ল্যান ফিউচার ইভেন্ট, টাইম মার্কার লাগবে না এখানের মধ্যে। আর সিম্পল প্রেজেন্ট দিয়ে ফিউচার বোঝাতে পারি কখন, ইটিনারারি, ভ্রমণ বৃত্তান্ত বা স্কেজুল বোঝাতে, যেটা তোমার কোনো কন্ট্রোল নাই, ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে, ভবিষ্যৎকালে কোনো কাজ ইন এ প্রোগ্রেস থাকবে, এটা আমরা ফিউচার প্রোগ্রেসিভ টেন্স বা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। যেমন আই উইল বি ফ্লাইং, আমি উঠতে থাকবো, তাহলে ভবিষ্যৎকালে কোন একটা অ্যাকশন চলতে থাকবে, এটা বোঝানোর জন্য ফিউচার প্রোগ্রেসিভ ইউজ করি। এখন চলো আমরা একটু পড়ে ফেলি, তাহলে ফিউচার পারফেক্ট একটু পড়ে ফেলি, তার আগে রিভিউ করে ফেলি। তাহলে আমরা উইল দিয়ে ফিউচার বুঝাইছি, প্রেডিকশন, এটা ঘটবে কোনো কিছু, হ্যাঁ। আমরা বলতে পারি যে তোমার হচ্ছে যে যে আমেরিকা তোমার হচ্ছে যে উইল তোমার হচ্ছে যে ইনভেড, বা তোমার হচ্ছে যে ওরা আজকে অথবা তোমার কালকে ওরা হয়তো স্থল অভিযান চালাইতে পারে, হ্যাঁ, ইরানে, যেহেতু তোমার আজকে স্টক মার্কেট ক্লোজিং, গত সোমবার করে নাই কেন, কারণ গত সোমবার ইয়ে করলে স্টক মার্কেট তোমার টালমাটাল হয়ে যেত। সো আজ পসিবল আজকে বা কালকে এরকম হইতে পারে, বড় ঘটনা করতে পারে, ইউজুয়ালি শুক্রবার তো মার্কেট ক্লোজিং হওয়ার পরে বড় ঘটনা ঘটায় আমেরিকা, মানে আমরা অতীতে উঠে দেখে আসতেছি। তাহলে এটা আমাদের প্রেডিকশন। এখন ডোনাল্ড ট্রাম্প যদি বলে যে, ও যদি বলে যে আই উইল অ্যাটাক ইরান, এটা ওর একটা ওর উইলিংনেস, তাহলে কোন একটা কিছু, কিন্তু সে যদি বলে আই এম গোয়িং টু অ্যাটাক ইরান, তাহলে বুঝতে হবে এটার প্রেডিকশনের মধ্যে নাই, এটা প্ল্যান্ড ইভেন্ট। তাহলে উইল হইলে এটা প্রেডিকশন, স্পন্টেনিয়াস ডিসিশন না করতে পারে এটা। আর বি গোয়িং টু ভার্বের বেস ফর্ম, বি গোয়িং টু ভার্বের বেস ফর্ম, এটা একদম প্ল্যান্ড ইভেন্ট আছে এটা। আর যদি প্রেজেন্ট প্রোগ্রেসিভ বলে উইথ ফিউচার টাইম মার্কার বলে, বুঝবার ডেফিনিট প্ল্যান আছে এখানের মধ্যে। সুতরাং কোনো বরপক্ষে ছেলে তোমার সাথে যদি বেশি কথাবার্তা বলে, তুমি বলবা আপনি আমাকে সঠিক টেন্সে কথাটা বলেন, আপনি সঠিক টেন্সে কি উদ্দেশ্য, কথাবার্তা চালাচ্ছেন কি জন্য, হ্যাঁ টাইম পাস নাকি অন্য কিছু আছে, উদ্দেশ্য আছে। সো টেন্স যদি সঠিকভাবে প্রকাশ করতে না পারে, তখন তুমি কথাবার্তা বেশি চালাবা না, হ্যাঁ। আর একটা জিনিস আমরা দেখলাম যে হচ্ছে যে সিম্পল প্রেজেন্ট কোথায় ইউজ করতে, যেটা আমাদের আউট অফ কন্ট্রোল, যেটা হচ্ছে আউট অফ কন্ট্রোল, ভ্রমণ বৃত্তান্ত, আমার কন্ট্রোল নাই, বিমান চলে যাবে, কোনো কন্ট্রোল নাই। আর ভবিষ্যৎকালে একটা ঘটনা চলতে থাকবে, ফিউচার প্রোগ্রেসিভ। চলো আমরা যেরকম ফিউচার পারফেক্ট আমরা হচ্ছে যে পড়ছিলাম, আমরা যেরকম আমরা যেরকম পাস্ট পারফেক্ট পড়ছিলাম, যে অতীতকালে দুইটা ঘটনা ঘটে গেছে, যেই ঘটনাটা আগে ঘটছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, সময়ের পিছনে যেটা আগে ঘটছে এটা পাস্ট পারফেক্ট, আর সময়ের পিছনে যেটা পরে ঘটছে সেটা সিম্পল পাস্ট। এরকম ভবিষ্যৎকালে দুটা ঘটনা ঘটবে, একটা আগে ঘটবে একটা পরে ঘটবে। ভবিষ্যৎকালে দুটা ঘটনা ঘটবে,
আগে ঘটবে, এটা পরে ঘটবে। যেই ঘটনাটা আগে ঘটবে, সময়ের বিচারে যে ঘটনাটা আগে ঘটবে, এখানে আমরা ফিউচার পারফেক্ট ব্যবহার করব। আর সময়ের বিচারে যেটা পরে ঘটবে, এটা তুমি সিম্পল ফিউচার, সিম্পল প্রেজেন্ট দুটাই ব্যবহার করা যাবে। আর ফিউচার পারফেক্টের গঠনটা কি? সব পারফেক্টে ভি3, আর সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। চলো, তাইলে সে এয়ারপোর্টে যাবে, ভবিষ্যৎকালের ঘটনা। আর তার ফোনে চার্জ শেষ হবে, দুটা ঘটনা। একটা হচ্ছে এয়ারপোর্টে যাবে, আর একটা ফোনে চার্জ শেষ হবে। ফোনে চার্জ শেষ হবে, দুটো ঘটনা ঘটবে। এখানের মধ্যে তার ফোনে চার্জ শেষ হওয়ার কাজটা আগে ঘটবে, আর তার যাওয়ার কাজটা পরে ঘটবে। তাহলে তার ফোনে চার্জ শেষ হয়ে যাওয়ার কাজটা যেটা আগে ঘটবে, এটা ফিউচার পারফেক্ট। সো ফিউচার পারফেক্ট কি হবে? সাবজেক্টের সাথে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। আর সব পারফেক্টে ভার্বে ভি3। সো হার ফোন উইল হ্যাভ ডাইড, হার ফোন উইল হ্যাভ ডাইড। তার ফোন মারা যাবে, মানে চার্জ শেষ হয়ে যাবে। বাই দ্য টাইম শি গেটস টু দ্য এয়ারপোর্ট, সে এয়ারপোর্টে পৌঁছাতে। তাহলে এয়ারপোর্টে পৌঁছতে ওর ফোনের চার্জ শেষ হয়ে যাবে। বাই দ্য টাইম শি গেটস টু দ্য এয়ারপোর্ট, আর ফোন উইল হ্যাভ অলরেডি ডাইড, তার ফোনের চার্জ শেষ হয়ে যাবে। ভবিষ্যৎকালে দুটো ঘটনার মধ্যে যেটা আগে ঘটবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট, আর যেটা পরে ঘটবে সেটা সিম্পল প্রেজেন্ট বা সিম্পল ফিউচার। আমরা এভাবে বলতে পারি, বাই দ্য টাইম শি উইল গেট দ্য এয়ারপোর্ট, যে সে এয়ারপোর্টে পৌঁছানোর আগে আর ফোন উইল হ্যাভ অলরেডি ডাইড, তার ফোনের চার্জ শেষ হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম ভবিষ্যৎকালে দুটা ঘটনা আমরা কিভাবে প্রকাশ করতে পারি। এখানের মধ্যে বাই দ্য টাইম শি গেটস টু দ্য এয়ারপোর্ট, এই অংশটুকু স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না, এটা বলে ডিপেন্ডেন্ট ক্লজ। হ্যাঁ, আর হার ফোন উইল হ্যাভ অলরেডি ডাইড, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যদি ডিপেন্ডেন্ট ক্লজটা তুমি আগে বসাও তাহলে কমা দিবা, আর যদি তুমি এইভাবে যদি লেখো, তুমি ডিপেন্ডেন্ট ক্লজটা আগে বসাইলা, তাহলে এটা কমা দিবা এখানের মধ্যে। আর যদি তুমি লেখো যে ডিপেন্ডেন্ট ক্লজটা পরে নিয়ে গেলা তুমি, তাহলে কোনো কমা টমা দিতে হবে না। সো আর ফোন উইল হ্যাভ ডাইড বাই দ্য টাইম শি গেটস টু দ্য এয়ারপোর্ট। সো তুমি যদি ডিপেন্ডেন্ট ক্লজ আগে লিখো সবচেয়ে কমা দিতে হয়, আর পরে দিলে কমা দিতে হয় না। ওকে, আচ্ছা। এখন সে এয়ারপোর্টে তো পৌঁছাইছে, এবার সে অফিসে আসবে, ড্রাইভ ব্যাক করে অফিসে আসবে। তাহলে দুটো ঘটনা ঘটবে, একটা অফিসে আসবে, একটা প্লেন চলে যাবে। একটা হলো অফিসে আসবে, সে অফিসে পৌঁছাবে, এটা একটা ঘটনা। আর হলো প্লেন ছাড়বে, দুটা ঘটনা। ভবিষ্যৎকালে দুটা ঘটনা ঘটবে, একটা অফিসে ফিরে আসবে, একটা প্লেন ছাড়বে। তবে অফিসে ফিরে আসার আগে প্লেন ছেড়ে দিবে, কোনটা আগে ঘটছে? প্লেন ছেড়ে দেওয়ার কাজটা আগে ঘটছে, ওটা ফিউচার পারফেক্ট। আর অফিসে আসার কাজটা পরে ঘটছে, ওইটা হয় সিম্পল প্রেজেন্ট না সিম্পল ফিউচার। তাহলে আমরা বলতে পারি বাই দ্য টাইম শি ড্রাইভস ব্যাক দ্য অফিস, দ্য প্লেন উইল হ্যাভ লেফট, উইল হ্যাভ অলরেডি লেফট। তাইলে ভবিষ্যৎকালে দুটা ঘটনার মধ্যে যেই কাজটা আগে ঘটছে, সময় বিচারে আগে ঘটছে, সেটা ফিউচার পারফেক্ট। সময় বিচারে যেটা পরে ঘটছে সেটা সিম্পল প্রেজেন্ট অথবা সিম্পল ফিউচার। বলতে পারি বাই দ্য টাইম শি উইল ড্রাইভ ব্যাক টু দ্য অফিস, দ্য প্লেন উইল হ্যাভ অলরেডি লেফট। দুটাই সঠিক। তুমি এখানে ফিউচার সিম্পল বসাতে পারবা, এখানে প্রেজেন্ট সিম্পলও বসাতে পারবা। তার আমরা বলতে পারি ফিউচার পারফেক্ট মানে হচ্ছে কাছের ভবিষ্যৎ। তাইলে সব পারফেক্টে ভার্বে ভি3, আর সাবজেক্টের সাথে এখানের মধ্যে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। এতক্ষণ যা পড়াইছি তোমার মাথায় যদি খুব বেশি কিছু না ঢুকে কোনো সমস্যা নাই। এখন আমি যে কথাগুলো বলবো অত্যন্ত দামি কথা, এইটুকু বুঝলেই তোমার পরীক্ষায় পাশ হয়ে যাবে। এইটুকু বুঝলে পরীক্ষা পাশ হয়ে যাবে। একটু সবাই যারা ঘুমাইছো একটু ঘুম থেকে উঠে যাও, ঘুমাসে পড়ছে যাদের, ঘুম থেকে উঠে যাও একটু। এই জন্য আমি এটা পরে রাখছি। হ্যাঁ, এই নড়ে বসো, একটু স্ট্রেট বসো একটু। এখন যা যা বলবো এগুলো পড়লে পরীক্ষায় পাস। ওকে, এতক্ষণ যা যা পড়াছিলাম সেগুলো বেশিরভাগ তোমার ফাউন্ডেশনের জন্য, ইংলিশ রিটেনের জন্য, সেন্স ডেভেলপ করার জন্য, মিনিং বোঝার জন্য গুরুত্বপূর্ণ ছিল। এখন যা পড়াবো 10 মিনিটের মধ্যে এটা পরীক্ষা পাসের জন্য লাগবে। চলো শুরু করা যাক। অফেন, ইউজুয়ালি, রেগুলারলি, জেনারেলি, অলওয়েজ, রেগুলারলি, ডেইলি, এভরিডে, নর্মালি, সামটাইমস, এই ধরনের ওয়ার্ড থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ করবা, প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করবা। হ্যাঁ, হি অলওয়েজ গোজ টু দ্য পার্ক, আমিন টেক্স কফি এভরি ডে। হ্যাঁ, দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ। তাহলে ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে আমরা সেক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল ব্যবহার করি। তাহলে অলওয়েজ, এভরিডে, ইউনিভার্সাল ট্রুথ, জেনারেলি, ইউজুয়ালি, ডেইলি, এভরিডে, নর্মালি, সামটাইমস। হ্যাঁ,
প্রেজেন্ট ইনডেফিনিট। এখন আসো নাও, রাইট নাও, এট প্রেজেন্ট, এট দ্য মোমেন্ট, এট দ্য ভেরি মোমেন্ট, এই মুহূর্তে বোঝানোর জন্য এই ওয়ার্ডগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করবা। পরীক্ষা কিরকম আসবে প্রশ্ন? দ্য প্রেজেন্ট কন্ডিশন ড্যাশ নাও, এরকম আসবে ড্যাশ নাও। অপশনে থাকবে ইজ চেঞ্জিং, চেঞ্জেস, হ্যাভ চেঞ্জড, এরকম থাকবে। তাহলে নাও থাকলে প্রেজেন্ট প্রোগ্রেসিভ ব্যবহার করবা। ওকে, পরীক্ষা আসবে এট দিস মোমেন্ট হি ড্যাশ ইজ ডিউটি, অপশনের মধ্যে থাকবে ইজ ডুইং থাকবে, হ্যাজ ডান থাকবে, হ্যাঁ, ডাস থাকবে, হ্যাঁ। তাহলে এট দিস মোমেন্ট থাকলে প্রেজেন্ট প্রোগ্রেসিভ। এখানে আসো কিছু অ্যাডভার্ব, জাস্ট, অলরেডি, লেটলি, রিসেন্টলি, ইয়েট, সো ফার, হ্যাঁ, সিন্স ফর, টিল নাও, জাস্ট নাও, এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। পরীক্ষা আসবে এরকম হি ড্যাশ অলরেডি দেয়ার, তাহলে অলরেডি থাকলে তুমি প্রেজেন্ট পারফেক্ট ইউজ করে দিবা। হি হ্যাজ অলরেডি রিচড দেয়ার, অলরেডি পর বসতে পারে, হি হ্যাজ রিচ দেয়ার অলরেডি, এরকম হইতে পারে। তাহলে অলরেডি, দ্য সায়েন্টিস্ট ড্যাশ দ্য ম্যাটার রিসেন্টলি, রিসেন্টলি যদি দেখো তাহলে বুঝবা এখানে প্রেজেন্ট পারফেক্ট হবে। সো দ্য সায়েন্টিস্ট হ্যাভ ডিসকভার্ড, তাহলে অলরেডি, রিসেন্টলি, লেটলি, জাস্ট, ইয়েট, সোফা, হ্যাঁ, এভার, নেভার, এগুলো প্রেজেন্ট পারফেক্ট মার্কার। এখন আসো কিছু আমরা ওয়ার্ড বা ফ্রেজ দেখবো যেগুলো হইলে আমরা পাস্ট ইনডেফিনিট বসাই দেবো। ইয়েস্টারডে, লাস্ট প্লাস টাইম, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট মান্থ, এগো, ফর ওয়াইল, হ্যাঁ, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, হ্যাঁ, আই উইশ, লং সিন্স, ওয়ান্স, ওয়ান ডে, ওয়ান্স আপন এ টাইম, এগুলো থাকলে পাস্ট ইনডেফিনিট বসাই দিবা। মহসিন ড্যাশ আপ অ্যান্ড ড্যাশ অ্যান্ড এঞ্জেল লাস্ট নাইট, তাহলে লাস্ট নাইট যখন থাকবে বুঝবো এটা আমাদের পাস্ট সিম্পল। তাহলে ওয়েক থেকে ওক, সি থেকে সো হয়ে গেল। ইট ইজ হাই টাইম, এটাই হাই টাইম ও চেঞ্জ আওয়ার লার্নিং সিস্টেম, আমাদের লার্নিং সিস্টেম চেঞ্জ করার জন্য এটাই উপযুক্ত সময়। আমরা কারেকশন আসলে এখানের মধ্যে পড়বো এবং আমরা রাইট ফ্রম ভার্বের মধ্যে পড়বো, ইট ইজ হাই টাইমের ইউজ, কারেকশনের মধ্যে এটা আবার আসবে আমাদের। সিন্স ফর, আরেকবার বলি, সিন্স হচ্ছে পয়েন্ট অফ টাইম, সিন্স মানডে, সিন্স ইয়েস্টারডে, সিন্স 2010, সিন্স মর্নিং, পয়েন্ট অফ টাইম। ফর হচ্ছে ডিউরেশন, তাহলে ফরের সাথে কি থাকবে? নাম্বার থাকবে, নাম্বার থাকবে ফর 2 hours, ফর 3 days, ফর 2 months, তাহলে ফরের পরে সংখ্যা থাকবে আর সিন্সের পরে সংখ্যা থাকবে না, এখানে কোনো সংখ্যা থাকবে না, শুধু উল্লেখ থাকবে যে সিন্স মানডে, সিন্স ইয়েস্টারডে, পয়েন্ট অফ টাইম, ফরটা ডিউরেশন। বাংলা হচ্ছে হতে বা থেকে, সিন্স তো হতে বা থেকে, ফর তো ধরে বা যাবত, কতক্ষণ ধরে, 2 ঘন্টা ধরে, 3 ঘন্টা ধরে, 4 ঘন্টা যাবত, 5 দিন যাবত, 5 বছর যাবত, ফর সোমবার থেকে, হ্যাঁ, সো হতে বা থেকে থাকলে সিন্স, পয়েন্ট অফ টাইম, ডিউরেশন অফ টাইম। সো আমরা জানি অতীতকালে একটা কাজ শুরু হয়েছে, এখনো চলতেছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 hours, 2 ঘন্টা ধরে বৃষ্টি হইতেছে। উই বিন ওয়ার্কিং হার্ড সিন্স মানডে, সোমবার থেকে আমরা এখানে কাজ করতেছি। আসো পাস্ট টেন্সের মধ্যে এই রুলসটা আমরা আগে বলে ফেলছি, এখন রিভিউ হয়ে যাক। বিফোর শব্দের অর্থ পূর্বে, আফটার অর্থ পরে। তা আফটারের পরে পাস্ট পারফেক্ট, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট। অতীতকালে 2টা ঘটনা ঘটে গেছে, শেষ, তার মধ্যে সময়ের বিচারে যেটা আগে ঘটছে ওটা পাস্ট পারফেক্ট, আর সময়ের বিচারে যেটা পরে ঘটছে সেটা পাস্ট ইনডেফিনিট। তাইলে এখানের মধ্যে এই যে বিফোর, তাহলে বিফোরের পূর্বে হলে পাস্ট পারফেক্ট, পরে হচ্ছে পাস্ট সিম্পল। তাইলে এখানের মধ্যে এই যে বিফোরের পূর্ব হচ্ছে পাস্ট পারফেক্ট, বিফোরের পরে হচ্ছে পাস্ট সিম্পল। ওকে, আই লুকড আ গুড ডক্টর বিফোর মেট ইউ, তোমার দেখানোর পূর্বে আমি একটা ভালো ডক্টর দেখাইছিলাম। জেরেন্ট হ্যাড রিটেন দ্য বুক বিফোর শি রিটায়ার্ড, শি রিটায়ার করার পূর্বে বইটা লিখছিল। তাহলে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট। এখন আসো অতীতকালে এরকম 2টা কাজ না, জাস্ট একটা কাজ, শুধু বিফোর থাকলে, এই বিফোর শব্দটা থাকলে সেন্টেন্সের মধ্যে সেটা পাস্ট সিম্পল হবে। মামুন স সানজিদা বিফোর, যে সে সানজিদার আগে একবার দেখছিল, পূর্বে একবার দেখছিল। ওই যে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে বিফোর দিয়ে, এখন থেকে সেটা চলে আসছে, হ্যাঁ, যে আগে একবার দেখছিল। তো অতীতকালে একটা কাজ আছে কিন্তু বিফোর শব্দটা আছে, বিফোর শব্দটা থাকলে পাস্ট সিম্পল। মামুন স সানজিদা বিফোর, আগে একবার দেখছিল, ওদের একবার পরিচয় ছিল। আসো আমরা কন্ডিশনালের মধ্যে আরেকটু বিস্তারিত পড়বো যে ফিউচার ইনডেফিনিট এবং প্রেজেন্ট ইনডেফিনিটের রিলেশনটা আমরা দেখব। যে আমাদের 2টা ক্লজ, আমাদের
একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট। দেখো হুইন হি ড্যাশ আই উইল গো, যে যখন সে আসবে তখন আমি যাব, তখন আমি যাব। তাহলে দেখো দুটা ক্লজ, হ্যাঁ, এগুলো ডিপেন্ডেন্ট ক্লজ, আই উইল গো, আমি যাব যখন সে আসবে। তাইলে এটা ডিপেন্ডেন্ট ক্লজ, যখন সে আসবে, আর এটা আমি যাবো, এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, স্বাধীন অর্থ প্রকাশ করতে পারে। তাহলে দুটা ক্লজ যদি এখানের মধ্যে এখন জোড়া লাগানোর জন্য ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা এইটা আমাদের ফিউচার সিম্পল, এই ডিপেন্ডেন্ট ক্লজটা সিম্পল প্রেজেন্ট। তাহলে when he comes I will go, আমি যাব। if he dash her he will get her as girlfriend, যে সে যদি তাকে প্রপোজ ড্যাশ, সে তার গার্লফ্রেন্ড হিসেবে পাবে। তাহলে দুইটা ক্লজ এখানের মধ্যে, এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সরি এটা ডিপেন্ডেন্ট ক্লজ আর এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা যদি ফিউচার সিম্পল হয়, তাহলে ডিপেন্ডেন্ট ক্লজটা এটা হচ্ছে আমাদের সিম্পল প্রেজেন্ট। তাহলে ইফ হি প্রপোজেস হার, ইফ হি উইল প্রপোজ হবে না, ইফ হি প্রপোজেস হার when he comes, ওকে। আমরা কন্ডিশনাল ক্লাসে পড়বো যে আমাদের হচ্ছে এখানে কি শুধু সিম্পল প্রেজেন্ট হবে না আরো কিছু জিনিস হইতে পারে, সেটা আমরা দেখব। মনে রাখবা ডিপেন্ডেন্ট ক্লসে নেভার, নেভার এখানে ফিউচার টেন্স হবে না। ডিপেন্ডেন্ট ক্লসে, ইফ ক্লসে, ইফ ক্লসে, শর্তযুক্ত ক্লসে, ইফ ক্লসে, ডিপেন্ডেন্ট ক্লসে এখানে কোনোদিন ফিউচার টেন্স হবে না। তাইলে ইন্ডিপেন্ডেন্ট ক্লসে ফিউচার টেন্স থাকলে ডিপেন্ডেন্ট ক্লসে এখানে তুমি ফিউচার টেন্স দিবে না, এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স দিবা। তাহলে এটা আরেকটু মাথায় রাখো, কন্ডিশনাল আমরা আরেকটু পড়বো। তাহলে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লসে ফিউচার ইনডেফিনিট দিব, ডিপেন্ডেন্ট ক্লসে কখনো আমরা ফিউচার টেন্স দিব না, এখানের মধ্যে প্রেজেন্ট ইনডেফিনিট দিব এখানে, ওকে। দেখো দুটো জিনিস কিন্তু ভবিষ্যৎকালে, যে সে আসলে আমি যাব, ভবিষ্যৎকালে ঘটবে, একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্টটা আমাদের ফিউচার সিম্পল, কিন্তু ডিপেন্ডেন্টটা কখনোই ফিউচার সিম্পল হবে না, প্রেজেন্ট টেন্সই হবে। অতীতে একটা কাজ চলতেছিল, একটা কাজ চলতেছিল, এর মাঝখানে এটা ঘটে গেছে। তাহলে মাঝখানে যেটা ঘটে গেছে, মাঝখানে যেটা টুক করে ইন্টারাপ্ট করছে, সেটা হলো পাস্ট ইনডেফিনিট বা পাস্ট সিম্পল। আর অতীতকালে দুটা ঘটনা একসাথে চলতেছিল, দুটাই পাস্ট প্রোগ্রেসিভ, দুটাই পাস্ট কন্টিনিউয়াস। তাহলে ওয়েন আই ওয়াজ স্লিপিং, যখন আমি ঘুমাইতেছিলাম দ্য ফোন র্যাং, ফোনটা বাজে উঠছে। তাহলে অতীতকালে একটা ঘটনা চলতেছিল, মাঝখানে টুক করে একটা ঘটে গেছে। আর অতীতকালে দুটা ঘটনা একসাথে ঘটতেছিল। আই ওয়াজ রিডিং হোয়েন ইট ওয়াজ রেনিং, আমি পড়তেছিলাম যখন বৃষ্টি হইতেছিল, আমিও পড়তেছিলাম বৃষ্টি হইতেছিল, দুটো একসাথে ঘটতেছিল। দুটো একসাথে ঘটতে থাকলে দুটাই পাস্ট প্রোগ্রেসিভ। আর একটা ঘটতেছিল এমন অবস্থা একটা ঘটে গেছে, ইন্টারাপ্ট করছে, ওটা যেটা ইন্টারাপ্ট করলো সেটা পাস্ট ইনডেফিনিট। বাই, বাই দিস বা বাই টাইম থাকলে আমরা মনে রাখবো এখানে ফিউচার পারফেক্ট। কারণ আমরা কখন বাই দিস বা বাই প্লাস টাইম কখন ব্যবহার করি আমরা, হ্যাঁ, আমরা কখন ব্যবহার করি আমরা যখন ভবিষ্যৎকালে সার্টেন টাইমের মধ্যে একটা কাজ সমাপ্ত করে থাকবো, এটা বোঝানোর জন্য ফিউচার পারফেক্ট ইউজ করে, রাইট। তাহলে হি ড্যাশ ঢাকা বাই দিস টাইম, এই সময়ের মধ্যে সে ঢাকা পৌঁছে থাকবে, ভবিষ্যৎকালে একটা সার্টেন টাইমের ভিতরে একটা ঘটনা ঘটে থাকবে, এটা বোঝানোর জন্য ফিউচার পারফেক্ট। তাহলে ফিউচার পারফেক্টের সাবজেক্ট, তার শ্যাল উইল হ্যাভ পারফেক্ট পাস্ট পার্টিসিপল, তো হি উইল হ্যাভ রিচ ঢাকা বাই দিস টাইম। এখন আসো 2141 সালের মধ্যে বাংলাদেশ ডেভেলপ কান্ট্রি হবে, তাহলে ভবিষ্যৎকালে একটা সার্টেন টাইমের মধ্যে একটা ঘটনা ঘটে যাবে, এটার জন্য ফিউচার পারফেক্ট। সো বাংলাদেশ উইল হ্যাভ বিন ডেভেলপ কান্ট্রি বাই 2041। তাহলে আমরা ফিউচার পারফেক্ট কি শ্যাল হ্যাভ উইল হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল। আমিন তাহলে 2041 সালের মধ্যে বিয়ে করবে, এখনো ধর আমিন ক্লাস 5 পড়ে, তো 5 থেকে শুরু করে দিয়েছে সে যাত্রা, তো 41 সালের মধ্যে হয়তো সে বিয়ে করবে, এরকম একটা প্ল্যান আর কি, হ্যাঁ। তো তাহলে সে কি বলতেছে 41 সালের মধ্যে করবে, আমিন উইল হ্যাভ ম্যারিড হার, হ্যাঁ 41 সালের মধ্যে করবে, হ্যাঁ। উইল যেহেতু আছে এখানের মধ্যে বোঝা যাচ্ছে তোমার হচ্ছে যে ঘটনা ঠিক নাও থাকতে পারে। তাহলে ভবিষ্যৎকালে এরকম যদি হয় বাই দিস টাইম বা বাই প্লাস টাইম যদি থাকে, সো বাই দিস বা বাই প্লাস টাইম থাকলে বুঝতে হবে এটা ফিউচার পারফেক্ট। আর স্ট্রাকচারটা সাবজেক্টের সাথে শ্যাল হ্যাভ উইল হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল। শ্যাল আমরা খুব একটা ইউজ করি না এখন। তো এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। বিসিএস প্রিলিমিনারিতে সরাসরি টেন্স থেকে প্রশ্ন খুবই রেয়ার, একটা আসতে পারে, কিন্তু প্রিলিমিনারিতে প্রশ্ন খুব একটা না আসলেও তোমাকে টেন্সের সেন্সটা বোঝা ছাড়া ইংলিশে তুমি ভালো করতে পারবে না। তবে মনে রাখবা, দ্য পাস্ট ইজ অলওয়েজ টেন্স, দ্য ফিউচার পারফেক্ট।
পিটুয়েতে এই কোর্সটা ফেব্রুয়ারি 20 তারিখ থেকে শুরু হয়েছে। তো 20 তারিখ থেকে শুরু হইলেও গত 1 মাস 7 দিন অনেকে পড়াশোনা করো নাই, অনেক কিছু করছো, ফাঁকি ঝুঁকি করছো, অনেক কিছু করছো। যেটা ঘটে গেছে আফসোস করে লাভ নেই, ওটা পাস্ট। সো পাস্ট ইজ অলওয়েজ টেন্স। ওইটা চলে গেছে ওইটা। সামনের দিনগুলো মনোযোগ দিয়ে ক্লাস করার ট্রাই করো। তোমার জীবনে আগে কি করছো না করছো এগুলো বাদ দাও। সামনের দিন কেমনে ভালো করবা এটা করার ট্রাই করো। হ্যাঁ, এবং আজকে এই মুহূর্ত থেকেই তোমাদের আজকে রাত 11টা 15-তে আমাদের সৈকত আমিন ভাই পত্রিকা সেশন নিবে। আমি আশা করি তোমরা সবাই জয়েন করবা। আর পত্রিকা সেশনে যে তোমার হচ্ছে যে আর্টিকেলগুলো দিবে সেগুলো সবাই একটু চোখ বুলিয়ে নেবা। হ্যাঁ, আর এটা আমাদের কিছু অ্যাক্টিভিটি প্ল্যান আছে আমাদের, যে পত্রিকার আর্টিকেলগুলো নিয়ে কিছু ছোটখাটো পরীক্ষা, কুইজ, চ্যাম্পিয়নশিপ এগুলো। আর তোমাদের মধ্যে যারা একদম ক্লাস করে না, পরীক্ষা দেয় না, আমরা এটা নিয়ে আমাদের একটা ইয়ে আছে, কজন আছে ক্লাসের মধ্যে যারা রেগুলার ক্লাস করতেছে, যারা রেগুলার ক্লাস যারা রেগুলার পরীক্ষা দেয় 300 থেকে 400-র মতো, যারা রেগুলার এক্সাম দেয়, ওদের নিয়ে আমার কিছু এডিশনাল কিছু প্ল্যান আছে। সো এটা ওদের পুরস্কার হিসেবে সেটা আমরা জানাবো, আমরা একটা আগে ঠিকঠাক করি পুরো জিনিসটা। আর যারা পরীক্ষা দেন ওদের তোমাদের ফোন দেওয়া হবে, যারা পরীক্ষা দাও না। আর যারা ক্লাস করো, পরীক্ষা দাও, তোমাদের জন্য আমরা কি করতে পারি সেটা আমরা জানাবো ইনশাআল্লাহ। আমি বলি যে তোমরা কত পাও এক্সামে এটা মোটেই ম্যাটার করে না। এক্সামটা দাও, যে কোশ্চেনগুলো ভুল করছো কেন ভুল করছো ব্যাখ্যাটা কি পড়ো। পিটিও এক্সাম ফার্স্ট হওয়ার কোনো দরকার নাই, কিন্তু ডেলি এক্সামে যে 30টা প্রশ্ন যদি থাকে ওইখানে তুমি 5টা মাত্র পারছো, 25টাই পারো নাই। ভাই তুমি 12 বছর ইংলিশ পড়ে কি 5টা পারবা না? তাহলে 5টা পারছো, 25টা ভুল করছো। ওই 25টা ব্যাখ্যাগুলো পড়ো, টেলিগ্রামে আস করে এগুলা কি, তাইলেও তোমার কিছুটা পড়া হবে। যদি মনে করো যে আমি পরে একসাথে সব পরীক্ষা দিবে, একসাথে সব পড়ে ফেলাবো, এটা হবে না। হ্যাঁ, তো সিস্টেমটা যদি তোমরা ফলো করো ইনশাল্লাহ সবাই কামিয়াব হবা। তো এতক্ষণ মনোযোগ দিয়ে টেন্সের ক্লাসটা একটু বিরক্তিকর, তো তার মনোযোগ দিয়ে তোমরা ক্লাস করছো, অনেক ধন্যবাদ তোমাদেরকে। আর নেক্সট ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। তোমাদের কালে তো ভয়েস ক্লাস হবে এই সপ্তাহের মধ্যে, তোমাদের প্রিপোজিশনটা একটা ক্লাস মিস হওয়ার কারণে তোমাদের একটু শিডিউলটা একটু এদিক সেদিক হয়ে গেছে, সেই শুক্রবারে ক্লাস করা লাগতেছে। আর পত্রিকা সেশন সবাই জয়েন করবা, একটু ভাতটাত খাই আসো, তাড়াতাড়ি ভাতটাত খাই আসা সবাই জয়েন করে ফেলো। হ্যাঁ, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।